হ্যাঁ, প্রথমে তোমাদের প্রিলিমস আছে। ঠিক আছে, প্রিলিমস আছে 9, 10, 11, 12 সেকশনের জন্য। তো দেখো আমি বলছি, দেখো 9, 10, 11, 12 সেকশনের জন্য প্রিলিমিনারি টেস্ট 100 নম্বর, 100 নয় সরি 150 নম্বর আছে। তো 150-র মধ্যে সান্তালি মিডিয়ামে যেমন হয়েছিল, জেনারেল ম্যাথে ছিল 40, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 70, আর ইংলিশে ছিল 40। মানে ওই ওই 70, 40, 40 এরকম ছিল ওদের। তো আশা করা যায় ওটা মেনটেন করবে, হয়তো এদিক ওদিক কিছুটা হবে, কিন্তু এই তিনটে টপিকই উল্লেখ করে দিয়েছিল, সিলেবাস দিয়ে দিয়েছিল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। আর তারপরে মেন্স হয়েছিল, মেন্সে 50, 50, 100 বাংলা ইংলিশ। ওদের তো অলচিকি ছিল সান্তালি মিডিয়ামের, মানে বাংলার বদলে ওদের অলচিকি ভাষা ছিল, ওটাই ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশ ছিল। তো যেটা আমি দেখলাম যে বিভিন্ন ইউটিউব চ্যানেলেই দেখলাম, তারা অনেকেই আছে ভালো ভালো সোর্স থেকে খবর পেয়েছে, যে তোমার ওই যেই ডেসক্রিপটিভটা হয়েছিল ওখানে গ্রামার দিয়ে দিয়েছিল, ওখানে 25x2 এরকম করে দিয়েছিল, ইংলিশেও তাই আর বাংলাতেও তাই। মানে ওই যেটা ভাবছিল যে ডেসক্রিপটিভ মানে রাইটিং আসবে, ওইটা কিন্তু হয়নি। তো আমাদের কি করবে আমি জানি না। কিন্তু তুমি যদি যেটা প্রিলির জন্য প্রিপারেশনটা নিচ্ছ, ওখানে তোমার ইংলিশটা কভার হয়ে যাচ্ছে। তো তোমাকে আলাদা করে এখানে আর ইংলিশ যদি ওরকম প্যাটার্নে করে, তাহলে আলাদা করে প্রিপারেশন নিতে হচ্ছে না, শুধু নিতে হবে তোমার ওই বাংলা ইংরেজি ডেসক্রিপটিভটা বলছে। দেখো ডেসক্রিপটিভ হলে কি হবে, এখানে তো এটা তো একটা স্কুল টিচারের পরীক্ষা। ডেসক্রিপটিভ মানে বুঝতে পারছো, স্কুল রিলেটেড যা যা হবে। খুব যদি রাইটিং যদি পড়েও পরীক্ষাতে, তাহলে কি হবে, ওই ধরো স্কুলে যেগুলো লাগে নোটিশ রাইটিং, তারপরে হয়তো ছোটখাটো রিপোর্টও দিতে পারে, লেটার অ্যাপ্লিকেশন, মানে একটা টিচার সেগুলো, ওটা জাস্ট টেস্ট করবে। আর এখানে কাট অফ বিশাল হাই যাবে না। এটা ডব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছে না, এটা টিচিং এর পরীক্ষা হচ্ছে। এখানে হাজার হাজার সিট আছে, সব সিট ভর্তি করতে হবে। তো ওদের কাট অফটা সেরকমই হবে। আর ম্যাথের ছেলের সাথে ম্যাথের ছেলের কম্পিটিশন হবে। তাই এটা ভাবার কিছু নেই যে আমাদের এত ছেলে পরীক্ষা দিচ্ছে, আমাদের কি হবে। তুমি দেখো তোমার সাবজেক্টে কজন পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, আর সিট তো ভর্তি করতে হবে। যদি তোমার ম্যাথের, যদি আমি কথার কথা বলছি, যে 3000টাও সিট থাকে 9, 10 সেকশনে 3000। আর এইচএস সেকশন একটু কম থাকে, 9, 10-এর থেকে অনেকটাই কম থাকে। কিন্তু এইচএস এর ক্যান্ডিডেটও খুব বেশি থাকে না। হ্যাঁ, তো মানে এমএসসি বিএড কম ছেলেই থাকে। এখন হয়তো রেটটা বাড়ছে, কিন্তু অনেকেই তোমার বিএসসি বিএড করে, বা অনেকে এমএসসি করলেও বিএড করে না, কম্পিটিটিভ পড়তে চলে যায়। যার ফলে তোমার ওটা ভাবার কিছু কারণ নেই যে এত ছেলে আছে। অনেকেই পরীক্ষা, মানে বিএড করা নেই বলে পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, তো এই প্রবলেমগুলো আছে। আর বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ হলে ওরকমই হতে পারে, আর তার বেশি কি হবে, একটা টিচিং রিলেটেড। তারপরে আছে সাবজেক্ট। প্রথমে 150। হুম। হ্যাঁ, ওটা তো বলা আছে, গেজেটটা গেজেটটা ভালো করে দেখবে। আমি গেজেটটা আলোচনাও করে দিয়েছিলাম, আমার আমার ইউটিউবে আলোচনা করা আছে। তো আমি বলে দিচ্ছি, ওই গেজেটটাতে দেখবে 3টে কলাম আছে। প্রথমটা আছে তোমার প্রিলিমিনারি, পিটি নাম দিয়েছে যেটা, ওটা 9, 10 আর 11, 12 দুজনের জন্যই পিটি নাম দিয়েছে, প্রিলিমিনারি টেস্ট। আর আপার প্রাইমারির জন্য ওটারই নাম দিয়েছে তোমার টেট, যেটা তোমার সিটেট হয়। সিটেটে যে পেপার 2টা পরীক্ষা হয়, সেটার ফরম্যাটেই পরীক্ষাটা এখানে হবে। মানে ওই আপার প্রাইমারি যে টেটটার কথা বলছি। তো আর এইখানে তো 9, 10, 11, 12 সেকশনে পিটি দিতে হচ্ছে প্রিলিমিনারি। তারপরে মেন্স আছে বাংলা ইংলিশ 50, 50। তারপরে আছে সাবজেক্ট 100 নম্বর। সাবজেক্ট 100 নম্বর, দেখো ওটা গেজেটে কিন্তু রিটেনের কলামে লেখা আছে যে রিটেন, রিটেনে এ এর দাগে আছে যে বাংলা ইংলিশ 50, 50, 100। বি এর দাগে আছে সাবজেক্ট। মানে বুঝতে পারছো, রিটেনের কলামে যখন ওটা লেখা আছে, ওখানে কিন্তু এমসিকিউ মেনশন করা নেই। আর যেহেতু রিটেনের কলামে আছে, ওই জন্য ডেসক্রিপটিভ হওয়ার চান্সই বেশি আমাদের সাবজেক্টটা। মানে যেটা অনেকের ধন্দ আছে, গেজেটে যেটা দিয়েছে ওটা কখনো চেঞ্জ হবে না, যতক্ষণ না মানে এই সরকার আছে তো, আর চেঞ্জ হবেই না। কারণ এরা এটা দিয়েছিল গেজেটটা, তো এরা পরীক্ষা নিয়েওছে অলরেডি একটা সান্তালি মিডিয়ামের। তো হুট করে ওটা চেঞ্জ করবে না মনে হচ্ছে আর কি। এবার দেখা যাক কি হয়, অনেকে হয়তো এটার বিরুদ্ধে আন্দোলন করবে, হয়তো কেসও করে দিতে পারে। যাই হোক, কিন্তু আম, ধরে রাখো 80 থেকে 90% এই গেজেটেই পরীক্ষা হবে। আর এটা ভাবার কারণ নেই যে এটাতে বসলে আমি পরীক্ষাতে ক্র্যাক করতে পারবো না। কারণ এটা ভাবো যে প্রিলিটা হয়তো সবারই মোটামুটি একই হবে, কারণ অনেকে কম্পিটিটিভ পড়েছে। কিন্তু যে পার্ট 2টা আছে ওটা ডব্লিউবিসিএস প্যাটার্নে, যারা ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস এর জন্য পড়ে তারাই একমাত্র ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন নেয়।
বাকি তো আর কেউ নেয় না, তাহলে ওইটা মোরাললে সবারই একই পরীক্ষা হবে। তো কম্পিটিশনটা কোথায় হবে? প্রিলির জন্য হবে আর সাবজেক্টের জন্য। তো প্রিলিটা দেখবে কাট অফ যদি খুব হাই না থাকে মোটামুটি সবাই ক্লিয়ার করে দিতে পারবে। আটকাবে কোথায়? সাবজেক্টেই, কারণ যারা কম্পিটিটিভ পড়েছে তারা এতদিন সাবজেক্টটা ভুলে গেছে। তো ওই ওই 100-র মধ্যে যে সাবজেক্টটা ভালো করতে পারবে সে ধরো প্রিলিতে একটু কম পেলো, কিন্তু যদি সাবজেক্টে খুব ভালো তুলে দেয় তাহলে তো সে এগিয়ে গেল। মানে যতই দেখাক যে এই প্রথম দুটো স্টেজ আছে তারপর লাস্টে সাবজেক্ট আছে, সাবজেক্টের গুরুত্ব কিন্তু ওইটাই থাকবে যেমন ছিল। 100 নম্বর আছে সাবজেক্টে। যদি তোমার হুম, হ্যাঁ, অ্যাপ্লাই ওটা ওটা নিয়ে আমি পুরো ইউটিউবে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, দেখবে পুরো আলোচনা করে দিয়েছি। যে ধরো আমি একটা কথা বলে দিচ্ছি 2 মিনিট, যে আহ, তিনটে ক্যাটাগরি আছে: আপার প্রাইমারি, 9-10 সেকশন, 11-12 সেকশন। তুমি অ্যাপ্লাই করলে তিনটেতেই অ্যাপ্লাই করতে পারবে, তিনটেতেই পরীক্ষা দিতে পারবে, তোমার রেজাল্টও তিনটেতেই বেরোবে। এবারে ফর্ম ফিল আপ করার সময় তোমার অর্ডার অফ প্রেফারেন্স তুমি তো দিতে হবে যে তুমি কোনটা আগে করতে চাও। তো তোমার তখন ধরো আপার প্রাইমারিতে 1 দেওয়া থাকলো, 9-10 সেকশনে 2 দেওয়া থাকলো, 11-12 সেকশনে 3 দেওয়া থাকলো। এরপরে তুমি 11-12 সেকশনে যেহেতু 3 দেওয়া আছে, তুমি ওইটাতে যদি আপার প্রাইমারি থেকে ভালোও করো তুমি ওটাতে পৌঁছতে পারবে না, কারণ ওটা তোমার 3-এ দেওয়া আছে। তখন তোমার কোনটা কাউন্ট হবে? যেটা তুমি অর্ডার অফ প্রেফারেন্সে আগে দিয়েছো এবং ওইগুলোর মধ্যে ডিক্রিজিং অর্ডারে কোনটাতে মানে ভালো করে আসছো। ধরো তুমি আপার প্রাইমারি থেকে ইয়েটাতে ভালো করলে 9-10 সেকশনে, তো আপার প্রাইমারিটা যেহেতু খারাপ ওটা বাদ চলে গেল। তোমার যেহেতু অর্ডার অফ প্রেফারেন্স 2 নম্বরে 9-10 ছিল, তোমার 9-10 এর রেজাল্টটা গণ্য করা হবে, তখন তোমাকে 9-10 সেকশনে রিক্রুট করা হবে। তো হ্যাঁ, না, যেটা ওইখানে বলা আছে যে যেতে অ্যাকচুয়ালি টেটের রেজাল্ট কোথাও যোগ হয় না এখানে। এরা এটা করছে আমি বুঝতে পারছি না কেন করছে। তো উম, সান্তালি মিডিয়ামে যেটা শুনলাম যে ওটা জাস্ট কাট অফ দিয়েছিল, মানে এটা জাস্ট ক্লিয়ারিং একটা ব্যাপার। মানে জোরটা ওই সাবজেক্টেই দেবে, এই দুটোকে উধরোতে হবে নাহলে সাবজেক্টের খাতা দেখবে না। এই ব্যাপারটা একটু চেঞ্জ হতে পারে। হ্যাঁ, 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 ও তাহলে ওটা ওখানে ওরকম করেছে সান্তালি মিডিয়াম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই 9-10-11-12 দেখো একই ডেটে পরীক্ষা হলো, আলাদা আলাদা শিফটে পরীক্ষা হবে। মানে এইটা কি ওরা এইভাবেই দেবে যাতে সবাই পরীক্ষা দিতে পারে, এটা ভাবার কিছু কারণ নেই যে টাইমে 9-10 এর পরীক্ষাটা পড়ছে ওই একই টাইমে 11-12, ওটা হবে না। এইখানেও তুমি দেখবে সান্তালি মিডিয়ামের যে রুটিনটা ছিল, মানে এইটা 9-10 সেকশনের একজন পরীক্ষা দিল, তারপরে হয়তো আরো 1-1.5 ঘন্টা পরে পরের শিফটে পরীক্ষাটা ছিল। এরকম রুটিনটা ছিল আমি দেখছিলাম। মানে ওটাতে প্রবলেম হবে না, একজন ক্যান্ডিডেট সবগুলোই ফিল আপ করতে পারে। ওইটা মাথায় রাখবে যে তুমি কোনটা অর্ডার অফ প্রেফারেন্সে আগে দিচ্ছ, সেটা ইয়েতেই করবে। হয়েছে ব্যাপারটা? এরকম ব্যাপার, ওই 150টাকে 100-তে কনভার্ট করবে, যে পিটিতে যে 150-র মধ্যে যত পাবে সেটা 100-তে কত হচ্ছে নর্মালাইজ করবে। তাহলে ওখান থেকে 100 হলো, বাংলা ইংলিশ 100 আর সাবজেক্টে 100। সাবজেক্টে তোমার যদি 2 নম্বরের প্রশ্ন হয় খুব বেশি হলে 2 নম্বর, তার বেশি থাকবে না। কারণ পুরোনো কোশ্চেন গুলো দেখবে, পুরোনো যখন আগে পরীক্ষা হতো তখন ওরকমই ছিল। তখন আমাদের স্যাররা বলতেন যে 12টা উত্তর করে এসেছি, হয়ে গেছে, চাকরি পেয়ে গেছি। মানে 50টার মধ্যে 12টা, মানে 50টা 2 নম্বরের থাকতো। তখন হয়তো 100 নম্বরের পরীক্ষা হয়তো হতো না, ওই 30-40টার মতো প্রশ্ন থাকতো, তার মধ্যে 12টা করলেই তারা পাস করে যেত, ভাবো। আর এইখানে এতদিন রিক্রুট হয়নি, ভ্যাকেন্সি প্রচুরই থাকবে, যার ফলে সাবজেক্টে যদি 50টার মধ্যে ধরো, খুব বেশি তো দেবে না। এটা এটা একটা টিচার রিক্রুট করছে, এখানে তোমাকে নিতেই চাইছে, তোমাকে জাস্ট মিনিমাম যতটুকু পেতে হবে সেটা তো পেতেই হবে। একটা তো কাট অফ থাকবে না এখানেতে। তো সেই কাট অফটা ক্লিয়ার হলেই হয়ে যাবে, হয়তো 50-এর মধ্যে হয়তো তুমি যদি 30টা করো, তার বেশি তো দেবে না। 50টার মধ্যে এরকম দেবে না যে 50টার মধ্যে 40টা করলে পাস। এইগুলো টিচিং রিলেটেড পরীক্ষাতে থাকে না। আগের বারেও যেটা ছিল শুনছিলাম, আমার আমার অনেক সিনিয়র পেয়েছে, 2016 যেটা হলো, তাতেও বলছে যে যারা 55-র মধ্যে 30টা 34টা তারা পেয়ে গিয়েছিল, প্রথমেই পেয়ে গিয়েছিল। মানে তুমি বেশি করতে পারো তো ভালো। আর যারা তোমার 28-25 করেছিল তারা হয়তো একটু পরে পেয়েছিল, তারা সেকেন্ড কাউন্সিলিং এ পেয়েছিল। কিন্তু আগের বারে যেটা ওয়েটিং ছিল এবারে তো থাকবে না। এবারে ওই জন্য ইন্টারভিউটাও তুলে দিচ্ছে, জাস্ট রিটিন দেবে, তোমাকে রিক্রুট করে দেওয়া হবে। এটা একদিকে ভালো সিস্টেম।
এখানে দুর্নীতি হওয়ার চান্সটা অনেকটাই কম হবে, কারণ ইন্টারভিউ বোর্ডেতেই বেশি দুর্নীতিটা হয়। এবারে হয়তো কারচুপি যেগুলো খাতাতে হবে সেগুলো কম হবে। এটা নয় একটা পরীক্ষা হচ্ছে 100%-এর মধ্যে তোমার 80% টাকা দিয়ে হবে আর 20% ফ্রেশ, এটা কখনোই হবে না। হয়তো কিছু জন টাকা দিয়ে ঢুকবে, এটা তো সব পরীক্ষাতেই থাকে, আমাদের চোখের সামনে আসছে এগুলো, আর যেগুলো আসে না সেগুলো চাপা পড়ে গেছে। সব সময় হতো এটা, কিন্তু ফ্রেশটা বেশি ছেলে পাবে ফ্রেশে, ওটা চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, তো এইসব ব্যাপার। এবার আমাদেরকে পজিটিভলি এগোতে হবে। হ্যাঁ, সবাই আমরা এখন প্রিপারেশন নিচ্ছি, তো প্রিলি ওগুলোর জন্য পড়তে থাকো। ওগুলো একটু আধটু সময় দিতে হবে, না হলে তো চাপ হয়ে যাবে। শুধু সাবজেক্ট পড়লে তো তুমি এখন আর চাকরি পাবে না। ওই দুটো না ক্র্যাক করলে তুমি সাবজেক্টে পৌঁছতেই পারবে না, তো তাহলে সাবজেক্ট ইয়ে করে কি হবে? সাবজেক্টও পড়তে হবে, পাশাপাশি সময় বের করে ওটাও করতে হবে, কারণ যে প্যাটার্নটা দিয়েছে ওটা ওটা বের করতে গেলে তোমাকে মিনিমাম 5-6 মাস ভালো করে পড়াশোনা করতে হবে, তবে গিয়ে তুমি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। সাবজেক্টটা যদি কারো একটু গোছানো থাকে, তাহলে প্রিলিয়ার মেন্সে একটু একটু করে টাইম দাও, ওগুলোতে বিশাল কিছু টাইম দেওয়ার কিছু নেই, ওগুলো তোমার একটু করে প্র্যাকটিস করা। আমি হুম, হ্যাঁ, তাহলে তো প্রবলেম নেই, আমি ওটাই বলছি, যার যেটাতে দুর্বলতা আছে তাকে সেটাতেই গুছিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে আর কি। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি। কজন জয়েন হলো? আজকে আর হবে না কেউ, যা হয়েছে হয়েছে। আমি স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবে। ওই অনেক চ্যানেল আছে যারা তোমার ওই পিটি ওগুলোর জন্য ক্লাস করায়। ঠিক আছে, তোমরা যদি ওখানেও দেখো দেখতে পাবে, অনেক ভালো ভালো চ্যানেল আছে, ওখান থেকে প্র্যাকটিস করতে পারো। যারা ধরো কম্পিটিটিভ পড়োনি বা ইয়ে করেছো, ওখান থেকে আইডিয়া হয়ে যাবে। ওখানে অত ডিপ কোশ্চেন দেবে না, তুমি সান্তালি মিডিয়ামের যেগুলো বলছিল ওখানেই দেখবে, কিছু উত্তর আছে তুমি না পড়েও করতে পারবে, এমন কিছু প্রশ্ন আছে। তো ওরকমই হবে। আচ্ছা, বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে তো? হ্যালো? ঠিক আছে। আর আজকে আর কিচ্ছু হবে না, আজকে আমি ওই জন্য স্টেপটা নিয়েছি যে আজকে আমি মোবাইল ডেটা অন করেই পড়াচ্ছি। ওই ওয়াইফাইটা কি হয় বলো তো, ওটাতে কারেন্ট চলে গেলেই, ওটা তো কারেন্টে চলে, ওই কারেন্ট চলে গেলেই প্রবলেম হয়ে যায়, ওই জন্য। ঠিকই আছে। আচ্ছা, আগের দিন যে অঙ্কটা দিয়েছিলাম, অভিজিৎ আমাকে দেখলাম গ্রুপে লিখেছে যে অঙ্কটা লেন্দি হয়ে গেছে। অঙ্কটা তুমি যে প্রসেসে করেছো ওই প্রসেসটা খুবই লেন্দি হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি ওটা দেখতে চাই না, আমি দেখতে চাইছিলাম যে ওই ডি অফটা কে কিভাবে অ্যাপ্লাই করতে পারে। আমি অঙ্কটা করে পাঠিয়েছি, দেখবে একটা দেখবে আর কস থিটা আর সাইন থিটা দিয়ে করেছি। ঠিক আছে, যেটা আরেকজন করেছিল, চন্দন করেছিল, ও আর কস থিটা আর সাইন থিটা পুট করে করেছিল। তো আমি ওটাকে দুটো দুটো দিয়েই করে দিয়েছি, যে ডি অফ দিয়ে করলে কেমন হবে। মানে আমি চাইছিলাম যে ডি অফ এর অ্যাপ্লিকেশনটা তোমরা কেমন করতে পারো। অভিজিৎ দেখলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেটা আজকে করাবো একটা টাইপ, ওটা কাজে লাগিয়ে করেছে। ওটা করলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ওটার থেকে বরং আমার যেই মেথড 2 না 1 যাই হোক, যেটাতে আমি ডি অফ দিয়ে করেছি ওটা অনেক ইজি, ওটা করতে পারো। আর অত বড় অঙ্ক পরীক্ষায় থাকবে না। ওটা আমি জাস্ট তোমাদের হাত পাকানোর জন্য দিয়েছি, যে কেমন করতে পারছো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অ্যাপ্লাই করা, ওটার জন্য দিয়েছি। আর মডেল সেট। হ্যাঁ, হ্যাঁ, আগের দিনে ওটাই প্রবলেম হয়েছিল, আজকে আর সেটা হবে না। আগের দিনে ওই ওয়াইফাইটা অফ হয়ে গেছিল না, দিয়ে তোর কিছুক্ষণের জন্য ওই নেটওয়ার্কটা পাইনি, দিয়ে ওটার জন্য সবটা গোটা ভিডিওটা বাদ হয়ে গেছে। তারপরে যতক্ষণ নেটওয়ার্ক পেয়েছে ততক্ষণ তো হয়েছে। আচ্ছা, আগের মডেল সেটটা করেছো সবাই? আগের দিনের মডেল সেটটা ওটা ট্রাই করবে, যেগুলো আটকাবে আমি আমি চেষ্টা করব এই মঙ্গলবারের মধ্যে পুরো সলিউশনটা, ওটার সলিউশন সেটটা দিয়ে দিতে। সলিউশন দিয়ে দেবো, তার মধ্যে তোমরা চেষ্টা করো, দেখো হচ্ছে কি না হচ্ছে। টিচমেন্টে অ্যাসাইনমেন্টে নয়, না আমি একটা গ্রুপে দিয়েছিলাম মডেল সেট 2। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য বলছি তো। আমি দেবো সলিউশন সেটটা, তোমরা মিলিয়ে নেবে ওটার সাথে। আমার তো আর আমার এতজনের তো চেক করা সম্ভব নয়, তোমরা দেখে নেবে কোথায় ভুল হয়েছে। ঠিক আছে। হুম। এবারে দেখো,
আচ্ছা, একজন মিউট করো, আমি ব্যাপার বলছি। ওই ভক্ত মিউট করো তো। হ্যাঁ, দেখো আমি বলছি যেটা, যে তুমি যেটা বলছো ওয়াই বাই এক্সটা পুট করে দিলেই হয়ে যাবে কিনা। ওয়াই বাই এক্সটা পুট করলে এবারে দেখো তোমার ইকুয়েশনটা কেমন আছে। তোমার যদি কোনো ক্ষেত্রে ভি প্লাস ওয়ান ইকুয়াল টু ধরো রইলো, আমি পেলাম কথার কথা যে সি এক্স। এবারে কি, ওয়াই বাই এক্স বসিয়ে দিলে তুমি দেখছো যে আর একটু করা যাচ্ছে, করে দেবে। যদি করা যায় করে দেবে। হ্যাঁ। আর না না ওখানে, না না ওখানে আর কিছু এক্সট্রা কিছু করার নেই তো। এবারে তুমি দেখবে যতটা করা যায় করবে। বেশি আবার করতে গেলে যদি ভুল হয়ে যায় তোমারই ক্ষতি। ওই জন্য মানে প্র- হ্যাঁ, ওইটাই। আর দেখো, আমি যেগুলো দিয়েছি মডেল সেটে অনেক কটাই আছে, একটু একটু বড় বড় আছে। আমি তাও দিয়েছি যেহেতু ওগুলো প্র্যাকটিস হয়ে যাবে। আমি সব টাইপের কোশ্চেন একটা করে দিয়েছি, আগের দিন যা টাইপ আমি পড়িয়েছি সব কটা আমি একটা করে দিয়েছি, যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালো হয়ে যায়, আর কিছু নয়। এবারে তুমি করতে করতে দেখতে পেলে যে, আর আমিও যখন সলিউশন পাঠাবো দেখতে পেলে যে কোনটা বড় হচ্ছে, যেগুলো বড় সেগুলো বাদ দিয়ে দেবে, ব্যাস। তাহলেই হবে। ও বড় এক পাতার ক্যালকুলেশন ওখানে থাকবে না। আর পরীক্ষা যদি হয় তোমার, যদি 2 নম্বরের পরীক্ষা হয়, ওই প্রশ্নতে উত্তর লিখতে হবে। আগে আমাদের স্যাররা যেমন লিখতেন, বলছেন তো। তো প্রশ্নতে উত্তর যদি লিখতে হয়, তো ওখানে সেরকমই কোশ্চেন থাকবে যেটা ওই স্পেসের মধ্যে ধরবে। তাহলে চাপ নেওয়ার কিছু নেই, বড় প্রশ্ন আসবে না। ছোট ছোট করতে হবে। আর আমি, হুম, বলো। ডিওয়াই, এক্স ওয়াই ডিএক্স। হ্যাঁ হ্যাঁ, এটাও দেখো। এই এই অঙ্কটা, এটা আমার মডেল সেটে দেওয়া আছে না। এটা দেখছি, দাঁড়াও। এটা যদি প্রথমের দিকে থাকে তাহলে, তাহলে আমি, তখন আমি ওই ডি অফ দিয়েটা আমি চেয়েছি মনে হচ্ছে। বা এটা হোমোজিনিয়াসও করতে পারো তুমি, এটা তো তোমার ইয়ে রয়েছে। দেখো, 2 ডিগ্রি রয়েছে না, ওয়াই ইকুয়াল টু ভিএক্স পুট করে দেবে, হয়ে যাবে, তা করেও করতে পারো। আর একটা মেথড হচ্ছে তুমি এটাকে ইয়ে করতে পারো, আমি ওটার জন্যও দিয়েছি অ্যাকচুয়ালি এটা, যে তুমি এক্স স্কোয়ার ডিওয়াইটা ওইদিকে নিয়ে চলে যাও, এক্সটা কমন নিয়ে নাও। কি পড়ে থাকছে, ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, এরকম একটা কিছু পড়ে থাকছে। দিয়ে তুমি ওটাকে অ্যাডজাস্ট করে দিলেই করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটা মনে হচ্ছে ডি অফ দিয়েই দিয়েছি, মানে ডি অফ দিয়ে করার জন্য অঙ্কটা দিয়েছি, এটাতে অ্যাকচুয়ালি কিছু নেই। ওয়াই ইকুয়াল টু ভিএক্স দিয়েই হয়ে যাবে। এটা আমি ডি অফ দিয়ে কি করে করবো একটু বলে দিচ্ছি, দেখো। মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই। ঠিক আছে। তুমি যদি এইখান থেকে এক্সটা কমন নিয়ে নাও, কত থাকছে, ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই। এবারে দেখো, লক্ষ্য করো যে এইটা রয়েছে তো, এক্সটা কমন নিলে এটা থাকছে। আমি যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি এদিকে এদিকে, কিছু হবে না। এটা যদি ওইখানে নিয়ে চলে যায়, এখানে আমার ডিওয়াই আছে। এটা মনে হচ্ছে এইখানেতে, এটা যদি আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতাম তাহলে ডি অফ ওয়াই বাই এক্স হতো, এদিকে ভাগ করলে। হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে, মনে হচ্ছে হয়ে যাবে। ওয়াই স্কোয়ারটা দিয়ে যদি ভাগ করি, এটা আমি দেখবো, এটা আমি করেছিলাম ডি অফ দিয়ে। এটা ওয়াই ইকুয়াল টু বি এক্স। ওয়াই স্কোয়ার ডি ওয়াইটা, ও অ্যাকচুয়ালি ঠিক ঠিক ঠিক। আমি ওটাই, আমি একটা ডি অফ এক্স ওয়াই টার্ম পেতাম, আমি ওটাই ভাবছি কখন থেকে, আমি ওটাই। এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ডিওয়াই প্লাস এক্স ওয়াই ডিএক্স। ওয়াইটা কমন নিয়ে নিলে ডি অফ এক্স ওয়াই। ঠিক আছে, এটা হয়ে গেল এক্স স্কোয়ার ডিওয়াই। আর এখানে আমি একটা তলাতে চাইছি যে কোনো রকম এখানটাতে একটা ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। আর 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 এইখানেতে এখানেতে এখানেও একটা ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। তাহলে এই জায়গাটা ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার হয়ে গেল। আর এই জায়গাটা ডি অফ এক্স ওয়াই বাই এক্স, এক্স ওয়াই, এক্স ওয়াই চাই আমার। এখানটা এক্স ওয়াই হলে একটা এক্স এক্সট্রা রয়ে যাচ্ছে, ওটা থাকবে না ওখানটাতে। আমি যদি, আচ্ছা এটা আমি এইটা, এটা আমি না করে ইয়ে করে দেবো এটা এখন। একটু অন্য কিছু হয়তো অ্যাডজাস্ট করতে হবে, আমার এখন খেয়াল হচ্ছে না। এটা আমি করেছি, অঙ্কটা আমি করে বলে দেবো ভালো করে। ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ, ভিএক্স পুট করলে অবভিয়াসলি, আমি তো বলেছি যে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে ডি অফ দিয়েই করতে হবে। তোমার দেখো কোনো অঙ্ক যে ওয়াই ইকুয়াল টু ভিএক্স পুট করা অনেক ইজিলি হয়ে যাচ্ছে, তুমি সেটা অ্যাপ্লাই করবে তখন। আমি তো ওটাই বলেছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিজের নিজের কাছে, যে এবার যেটাতে করতে করতে কমফোর্টেবল হয়ে যাবে সে সেটাই করবে। কোথাও লেখা থাকবে না যে এই এই মেথডে করো, শুধু লেখা থাকবে সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওই জন্য মডেল সেটটা সবাই চেষ্টা করবে, ওটা করলেই কিন্তু গোটা চ্যাপ্টারটা আইডিয়া হয়ে যাবে কিরকম প্রশ্ন আছে না আছে। দেখো, আগের দিন আমি আলোচনা করেছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সংক্রান্ত আলোচনা হয়েছিল। তা করতেই আমি একটা জিনিস বলেছিলাম, একটু মনে করিয়ে দিচ্ছি, যে একটা ইকুয়েশন ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই আকারে লিখতে পারি। এইটা এক্স্যাক্ট ছিল না, এটাকে এক্স্যাক্ট বানানোর জন্য আমি একটা কিছু একটা এক্স ওয়াই এর ফাংশন দিয়ে গুণ করলাম। গুণ করার পরে, দুদিকে গুণ করার পরে এখন আমার জিনিসটা হয়ে গেল এক্স্যাক্ট, ইকুয়েশনটা হয়ে গেল এক্স্যাক্ট। এই যে যাকে দিয়ে গুণ করছি এক্স্যাক্ট বানানোর জন্য, তাকে আমি বলি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আইএফ। তো এবারে বিভিন্ন ধরনের আইএফ আমরা কি করে বের করব, আজকে সেগুলো আলোচনা করব। আর লিনিয়ার ইকুয়েশনটা শেষ করে দেবো, মানে এই পার্টটা আমার শেষ হয়ে যাবে আজকে। একটু আজকে ধৈর্য ধরবে, বেশিক্ষণ লাগবে না আশা করছি। দেখো, আমি রুল ওয়ানটা আগের দিন বলেছিলাম, যেখানে এম এক্স প্লাস এন ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওই যদি ইকুয়েশনটা এক্সাক্ট আর হোমোজিনিয়াস দুটোই হয়ে যায়। এবার ওই রুল টু বলছি। রুল টুটা কি বলছে, যে ইকুয়েশনটা ধরো ইকুয়েশনটা এক্সাক্ট নয়। দেখো, আমি এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আলোচনা করছি, মানে কি আমার তো ইকুয়েশনটা এক্সাক্ট হবেই না, তবেই তো এটা দিয়ে গুণ করে এক্সাক্ট বানাতে হবে। আগের দিন ওটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ছিল না কোনো, ওটা একটা স্পেশাল টাইপ ছিল, ওটা আমি রুল ওয়ানের মধ্যে লিখে দিয়েছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের নোটসে। তো ওটা তোমরা আলাদাভাবে পড়বে। এইখান থেকে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা স্টার্ট হচ্ছে, কি করে বের করতে হয়। তো রুল টু দেখো, রুল টুতে কি বলছি, যে ইকুয়েশনটা এক্সাক্ট নয় কিন্তু হোমোজিনিয়াস। ইকুয়েশনটা যদি হোমোজিনিয়াস হয়, জাস্ট হোমোজিনিয়াস, মানে এম আর এন এদের দুজনেরই ডিগ্রি যদি কিছু একটা হয়, ধরো এন হলো, ঠিক আছে, যদি এইটা হয়, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এই ক্ষেত্রে কি হবে, 1/mx প্লাস এন ওয়াই। যেখানে এম এক্স প্লাস এন ওয়ানটা এন ওয়াইটা অবভিয়াসলি কি হতে হবে, নট ইকুয়াল টু জিরো। কারণ জিরো হয়ে গেলে তো তলাটা এটা আনডিফাইন্ড হয়ে যাবে, ওই জন্য তোমরা বুঝতেই পারছো এটা অবভিয়াসলি এটা নট ইকুয়াল টু জিরো হবে। তো 1/mx প্লাস এন ওয়াই, এইটা হবে তোমার একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। কখন হবে, লক্ষ্য করবে যে এম আর এনটা তোমার হোমোজিনিয়াস আছে কিনা। দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমার নোটসেতে দেখবে এগুলো খুব ভালো করে করা আছে, একটা করে রুল লেখা আছে, তার তলাতে একটা অঙ্ক করে দেওয়া আছে, যাতে তোমাদের লিঙ্ক করতে সুবিধা হয়। এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2x ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব ডিওয়াই ইকুয়ালস টু জিরো, এটা আছে। এটাতে লক্ষ্য করো, ইকুয়েশনটা তোমরা দেখবে চেক করে যে ডেল এম ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন ডেল এক্স হবে, দেখে নিতে পারবে, নোটসেও করা আছে। আর এটা এটা তোমাদেরকে এরপর থেকে দেখে নিতে হবে। মানে দেখো, এখন যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর শিখছি, তোমাদের কাজ কি হবে, যে কোনো ইকুয়েশন পেলে যখনই এরকম লেখা থাকবে তোমরা আগে দেখবে যে ওটা ইকুয়েশনটা এক্সাক্ট হচ্ছে কিনা। যদি এক্সাক্ট হয় তোমরা যা জানো সেভাবে করলে, যদি এক্সাক্ট না হয় এবারে একটা একটা করে অস্ত্র দিচ্ছি, সেগুলো বের করে করে দেখবে কোনটাতে হচ্ছে, তখন সেটা অ্যাপ্লাই করে দেবে। এখন দেখো, এটা যদি দেখতে পাও যে ইকুয়েশনটা এক্সাক্ট হচ্ছে না, তারপরে নজর কি পড়লো, যে টার্মটা হোমোজিনিয়াস আছে কিনা। দেখো, এখানে হোমোজিনিয়াস আছে, এখানে 3 ডিগ্রি, মানে এটা গোটাটাই 3 ডিগ্রি, এটাটাও এটাও গোটাটাও 3 ডিগ্রি, ঠিক আছে। তো এরা দুজনেই হচ্ছে হোমোজিনিয়াস অফ ডিগ্রি 3, হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 3। তো এই ক্ষেত্রে ইকুয়েশনটা এক্সাক্ট হলো না কিন্তু হোমোজিনিয়াস হয়ে গেল। যদি ইকুয়েশনটা এক্সাক্ট হতো, হোমোজিনিয়াসও হতো, তখন তোমার আগের দিনে যে রুল ওয়ানটা ছিল এম এক্স প্লাস এন ওয়াই ইকুয়াল টু সি, ওটা দিয়ে তুমি ডাইরেক্ট জেনারেল সলিউশনটা বের করে দিতে পারতে। কিন্তু এইখানে ওইভাবে হবে না। কাজ কি হবে, প্রত্যেকটা ক্ষেত্রে কাজ কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজ কি, সেটা দিয়ে গুণ করে ইকুয়েশনটাকে এক্সাক্ট বানানো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবে, ইকুয়েশনের বোথ সাইডে তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করবে, তারপরে তুমি এক্সাক্ট, ইকুয়েশনটা তো এক্সাক্ট হয়ে গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলেই, তারপরে এক্সাক্টের নিয়মে তুমি সলভ করবে, ব্যাস তাহলেই হয়ে গেল। গুণ করার পরে তুমি যদি দেখো যে কোনো ক্ষেত্রে ডি অফ দিয়ে করা যাচ্ছে,
যেমন করে খুশি সলভ করো, এক্সাক্টের নিয়মেও করতে পারো, যদি দেখো আরো অন্য মেথডে হচ্ছে তো সেভাবেও করতে পারো। এই হচ্ছে মেথড। তো এবারে দেখো এখানে কি করতে হবে, দেখতে পেলে যে ইকুয়েশনটা হচ্ছে তোমার হোমোজিনিয়াস। তাহলে কি হবে, 1/mx প্লাস ny, এইটা হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার এখানে m হচ্ছে এইটা, n হচ্ছে এইটা, mx প্লাস ny করবে, তলাটা চলে আসবে, কত আসছে 1/x²y²। এটা পুরোটা ডিটেলসে করা আছে, আমি জাস্ট স্টেপ গুলো বলে দিচ্ছি কিভাবে করতে হবে, অনেক ডিটেল সলিউশনটা দেখে নেবে। এর পরের কাজ কি, এটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা। এই ইকুয়েশনের ক্ষেত্রে আমার কাজ হচ্ছে, এটা যদি 1 নম্বর দিই, 1 নম্বরের দুদিকেই আমি আইএফ দিয়ে গুণ করব। আইএফ দিয়ে যদি গুণ করি মানে কি, 1/x²y² দিয়ে সব দিকে গুণ করব, এখানে গুণ করব, এখানে গুণ করব। এবারে দেখবে এটা সিম্পলিফাই করে কেমন আসছে, করে দেওয়া আছে, দিয়ে তোমরা চেষ্টা করবে ওটা, যদি না বুঝতে পারো সলিউশনটা তখন আমি বলে দেবো আবার, ওটা একটু দেখে নেবে, সলিউশনটা খুব ইজি ভাবেই করা আছে। এইটা হয়ে গেল তোমার রুল 2। এর পরের রুলটাতে আসছি, দেখো পরের রুলটাও খুব গুরুত্বপূর্ণ এবং এটার সাথে ম্যাচ করানোর চেষ্টা করবে মনে রাখার জন্য। পরের রুলটা আমি বলছি যে 3 নম্বর, যে একটা ইকুয়েশন, সেখানে যদি দেখতে পাই যে mx মাইনাস ny নট ইকুয়ালস টু 0, এটা আমি একটু পরে দেখব। আগে আমি দেখব এইখানে আমি কোন ফরম্যাটটা দেখব, প্রত্যেকটাতে একটা ফরম্যাট থাকে না, দেখবে ইন্টিগ্রেশনে যখন 12 এ করতে একটা ফরম্যাট থাকতো, যে উপরে যদি cos x প্লাস sin x থাকে আর নিচেও যদি থাকে, তখন ওই একটা করতে হয় l ইন্টু একটা আর m ইন্টু ddx অফ একটা দিয়ে কম্পেয়ার করে lm এর মান বের করতে। এখানেও সেরকম, আমি ইকুয়েশনটা একটা ফরম্যাটে দেখার চেষ্টা করব। যদি ইকুয়েশনটা এরকম ফরম্যাটে থাকে, y ইন্টু একটা ফাংশন অফ এক্স ওয়াই, একটা যদি এক্স ওয়াই এর ফাংশন থাকে, ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু আর একটা এক্স ওয়াই এর ফাংশন থাকে, এটাও হতে পারে। এটা হয়ে গেলে কি হবে, এটা তুমি কমন নিয়ে তো উড়িয়ে দিতে পারবে, তাহলে তার কিছু থাকবে না, এই দুটো আলাদাই হবে, ডিওয়াই ইকুয়ালস টু 0। তো কি বললাম, একটা ইকুয়েশন, আমি এটা ভুলে যাচ্ছি যে উপরে যেটা লেখা আছে mx মাইনাস ny, আমি দেখবো ইকুয়েশনটা এই ফরম্যাটে আছে কিনা। যদি এই ফরম্যাটে থাকে, তাহলে আমার এইটার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, এটা নট ইকুয়াল টু 0 বলেছি মানে নিশ্চয়ই এটা তলাতে যাবে, ওই জন্য নট ইকুয়াল টু 0 বলছি। তাহলে 1/mx মাইনাস ny, এইটা হয়ে যাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। বুঝতে পেরেছো? অথবা এখানে আরেকটা জিনিস করতে পারি আমি, এই অঙ্কের ক্ষেত্রে আমি অঙ্কটাকে বানাতে পারি এইভাবে, যেহেতু এক্স ওয়াই এর ফাংশন আছে, আমি এক্স ওয়াই ইকুয়াল টু ভি পুট করে দেবো। মানে তোমরা হোমোজিনিয়াস পেলে ওয়াই ইকুয়াল টু ভি এক্স পুট করতে, এখানে অন্য ব্যাপার, এখানে এক্স ওয়াই ইকুয়াল টু ভি পুট করবে, দিয়ে যেমন করে করতে, এখান থেকে তুমি কি হবে, ওয়াই প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিভি ডিএক্স, দিয়ে তুমি এখান থেকে কি করবে, ডিওয়াই ডিএক্স এর মানটা বের করবে, তাহলেই তোমার ব্যাপারটা হয়ে যাবে। বা আমি একটা অন্যভাবে করতে পারতাম, এটাকে একটু ভুল হলো, যে আমি y ইকুয়াল টু লিখলাম v বাই এক্স, এবার ডিওয়াই ডিএক্স মানে কি ডিডিএক্স অফ ইউ বাই ভি, এই ফরম্যাটে তলাটা এক্স স্কোয়ার হবে, উপরটা এক্স ডিবি মাইনাস এক্স ডিবি ডিএক্স এরকম করে হবে, এক্স ডিবি ডিএক্স মাইনাস ভি বাই এক্স স্কোয়ার, এই ফরম্যাটে হলো। এটা ওখানে তুলে বসিয়ে দেবে, দিয়ে তোমার লাস্টে যেমন করে y ইকুয়াল টু ভি এক্সটা করছিলে, ঠিক তেমন করে এটা করবে। বুঝতে পারলে? এটা একটা এক্সাম্পল আমি দিচ্ছি, তোমরা এটা দুটো মেথডেই করতে পারো, 1/mx মাইনাস ny টা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ট্রিট করে, অথবা এক্স ওয়াই ইকুয়াল টু ভি পুট করে, যেটা সুবিধা হবে। কোন অঙ্কেতে দেখবে এক্স ওয়াই ইকুয়াল টু ভি পুট করে হয়ে যাচ্ছে বেশি সুবিধে, কোন অঙ্কে দেখবে এটা করে, ইট ডিপেন্ডস অন দা প্রবলেম। তো এখানে একটা প্রবলেম দেখাচ্ছি, দেখো ফরম্যাটটা বোঝার জন্য। কারো কোনো প্রবলেম হলে বলবে, আমি একাই বকে যাচ্ছি তখন থেকে। এক্স ওয়াই সাইন এক্স ওয়াই প্লাস কস এক্স ওয়াই ডিএক্স, না ডিএক্স নয়, ওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই সাইন এক্স ওয়াই মাইনাস কস এক্স ওয়াই এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0। ব্যাস, এখন এটা হয়ে গেল। এবারে ফরম্যাটটা মেলানোর চেষ্টা করো। কি বলেছিলাম, কিরকম দেখতে হবে, ওয়াই ইন্টু একটা ফাংশন অফ এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স ইন্টু একটা ফাংশন অফ এক্স ওয়াই ডিওয়াই, হ্যাঁ, ইকুয়াল টু 0। এবারে দেখো এটার সাথে ট্যালি করাও,
এখানে স্মল এফ অফ এক্স ওয়াই কি, এই যে গোটাটা ব্র্যাকেটের ভেতরে গোটাটা, এখানে এক্স ইন্টু ব্র্যাকেটের ভেতরে পুরোটা তোমার হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স ওয়াই। তুমি এখন দেখতে পেয়ে গেলে যে যখনই দেখবে এক্স ওয়াই দেখতে পাচ্ছ, তোমার মাথায় ক্লিক করে যাবে যে এখানে এক্স ওয়াই ইকুয়াল টু ভি বা 1/mx মাইনাস এন ওয়াই। তো আগে কি ছিল, আগে ছিল ইকুয়েশনটা তোমার হোমোজিনিয়াস কিন্তু এক্সাক্ট নয়, তখন তোমার 1/mx প্লাস এন ওয়াইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছিল। আর এখন কি হবে, 1/mx মাইনাস এন ওয়াই এই অঙ্কের ক্ষেত্রে, মানে যখন এক্স ওয়াই এর ফাংশন থাকবে তখন তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে 1/mx মাইনাস এন ওয়াই। খেয়াল রাখবে আমার ইকুয়েশন কিরকম দেখতে হয়, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। তো এম নেওয়ার সময় তোমার এই পুরোটাই এম হবে, ওয়াই ইন্টু পুরোটা, এন নেওয়ার সময় এক্স ইন্টু পুরোটা, এটা হবে এন, এটা হবে এম। এখানে বসাবে, ক্যালকুলেট করবে, দিয়ে দেখবে এখানে পাবে 1/2xy cos xy। আমি এই অঙ্কটা দেখো, একটা কথা বলছি, এই অঙ্কগুলো না ফুল সলিউশন পরীক্ষাতে পড়ার চান্স কম আছে, কারণ অঙ্কটা বড় হয়ে যাচ্ছে। তোমাকে এখানে হয়তো শুধু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে দিতে পারে ছোট ছোট প্রশ্নের জন্য। তোমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা আমি বলছি, তার সাথে সলিউশনটা কেন বলছি, যদি কোনো ক্ষেত্রে দিয়ে দেয় তার জন্য দুটোই করবে। ওই জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুলো বের করবে, সলিউশনটাও করবে, তাহলে তোমার পরীক্ষাতে যাই দেবে করতে পারবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাতে প্রবলেম আছে কারো, একটু বলো। হ্যালো, ঠিক আছে, আচ্ছা। দেখো তাহলে এরপরে এটাকে আমি যদি এক্স ওয়াই দিয়ে ভি পুট করে, এক্স ওয়াই ইকুয়াল টু ভি পুট করেও করতাম তাও কিন্তু হয়ে যেত। ওরকম একটা অঙ্ক দেখবে এখানে করা আছে, তোমরা সেটা দেখে নেবে, এখান থেকে নোটসে করা আছে, দেখে নেবে, পেয়ে যাবে। বেশ, এটাও হয়ে গেল। এর পরের যেই দুটো আমি করব, হ্যাঁ, পরের যেই দুটো করব, ওই দুটো রুল প্রচুর ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের দুটো অবজারভেশন আসবে, দুটো ডিডাকশন আসবে, সেগুলো তোমাদের লিনিয়ার ইকুয়েশনে কাজে লেগে যাবে। এই দুটো রুল ভালো করে লক্ষ্য করো, এবং এখানে মনে রাখার একটা ট্রিক বলে দেবো লাস্টে। রুল 4, এটা রুল 4, হ্যাঁ রুল 4। আমি বলছি যে আমার যখন আর কোনো কিছুই হচ্ছে না, মানে এখনো পর্যন্ত যে রুলগুলো বললাম, হোমোজিনিয়াস হচ্ছে এক্সাক্ট হচ্ছে না, সেক্ষেত্রে 1/mx প্লাস এন ওয়াই। যদি এক্স ওয়াই এর ফরম্যাটে থাকে তখন 1/mx মাইনাস এন ওয়াই বা এক্স ওয়াই ইকুয়াল টু ভি পুট করে করা। এবং এখন আমি কি করব, এক ধাপ থেকে চেক করে করে যাব, যা যা আমি জানি, দিয়ে দেখছি ওইগুলো হচ্ছে না, ওইগুলো হচ্ছে না, তারপরে এখন যেটা বলছি সেটা দেখবো, সেটাও যদি না হয় তার পরেরটা দেখবো। তুমি দেখবে খুব প্র্যাকটিস করতে করতে তুমি প্রথমে বুঝতে পেরে যাবে যে আমার কোনটা লাগবে। দেখো এখানে আমি একটা কথা বলছি, আমি চেক করব, আমার আর কিছুই হলো না, ইকুয়েশনটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করছি, মানে ইকুয়েশনটা এক্সাক্ট হবে না, এটা একদম কি বলবো, শিওর শর্ট একদম। তুমি চেক করবে 1/m ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, একসাথে দুটো জিনিস বলে দিচ্ছি। আর 1/m, অনেক বই এটাই দেখবে ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম ডেল ওয়াই বলা থাকে, কিন্তু আমি একই ফরম্যাটে মনে রাখার জন্য এইটাই দেখেছি আহ, একটা বই থেকে, এটাই বেশ ভালো, এটাতে মনে রাখতেও সুবিধা হবে, আর কোনো সাইনের কোনো গোলমাল হবে না। 1/m ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, আমি এই দুটোই মান বের করব। 1/n ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স এর মানটা কি হচ্ছে আমি দেখব, ঠিক আছে। আর এটা এটা যদি না হয় তারপরে এটা এটা তোমার রুল 5-এ পড়ে যাবে। আমি একসাথে দুটো বলে দিচ্ছি, মনে রাখবে 1/n যখন হবে এইটা একটা এক্স এর ফাংশন হবে, তখন তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে ই টু দি পাওয়ারে ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্স। এইটা একটা ওয়াই এর ফাংশন হবে। তুমি মনে রাখবে, এখানে ধরো কথায় কথায় তুমি কোনো জায়গায় ওয়ান পেলে, তুমি এবারে বলবে আমি তো এটাকে এক্স এরও ফাংশন বলতে পারি, ওয়াই এরও ফাংশন বলতে পারি, কিন্তু এই রুলটা আমাদের কি বলে, যে এইখান থেকে আমরা অলওয়েজ একটা এক্স এর ফাংশন পাবো, ওয়ানটাকে আমরা একটা এক্স এর ফাংশন হিসেবে ট্রিট করতে পারি, ওয়ান ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার জিরো, তো এক্স এর ফাংশন হিসেবে ট্রিট করতে পারি, কিন্তু যেহেতু রুল বলা আছে তাই আমরা এখানে এইখানে দেখবো এন যেমন হবে সেখান থেকে আমরা বলতে পারবো। এইটা তোমার হয়ে গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এগুলো প্রুফ করার একদমই দরকার নেই, বইতে প্রুফ আছে প্রচুর বড় বড়, ওগুলো অনার্সে প্রুফ পড়তো, এখানে প্রুফ পড়বে না, এখানে জাস্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের রুলগুলো মনে রাখতে হবে, কোনটাতে কোন আমরা অ্যাপ্লাই করব। দেখো তাহলে এই ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্স, এবং এইখানে কি হবে, এখানে হবে ই টু দি পাওয়ারে মাইনাস ইন্টিগ্রাল ফাই ওয়াই ডিওয়াই। এইটা হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য। যা পাবে ই টু দি পাওয়ারে ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্স লিখে দেবে, এখানে
ওয়াই এর ফাংশন হলে মাইনাস হবে। কারো কোনো প্রবলেম থাকে বলো এখন অবধি, তারপরে আমি বলবো। পাঁচ নম্বর একটা মাইনাস কোথায় বলো তো? এইখানে? হ্যাঁ মাইনাস লিখেছি তো, ই টু। হ্যাঁ ওইটাই আমি বলছিলাম, আমি ওটাই বলছিলাম যে তুমি যদি ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম ডেল ওয়াই করো তখন এইখানে মাইনাসটা দেওয়ার দরকার নেই। যদি তুমি আহ, এইটা করো তাহলে এখানে একটা মাইনাস হবে। এইটা তোমার আবার বলা আছে ঘোষ মাইতির বইতে, বেজ মুখার্জিতে এই ফরম্যাট গুলো বলা আছে। আমি ওই জন্য ওইটা ফলো করছি যে একটাতে মনে রাখা সুবিধা হবে, একটা ফরম্যাটে। হলো? আর কারো প্রবলেম? নেই প্রবলেম? তাহলে এবারে এটা মনে রাখার একটা ট্রিক বলছি, দেখো। কথায় আছে না যে আমার আমার করা খুব খারাপ, আমার আমার করলে খুব ক্ষতি হয় নিজের, তোমার তোমার করতে শেখো, বলে না? তো দেখো আমার আমার করছি, এম ওয়াই, মাই, মাই মানে কি আমার। তো আমার আমার করা খারাপ বলে এইখানে যে তোমার হবে নেগেটিভ, দেখো হ্যাঁ নেগেটিভ চলে এলো। তো আমার আমার করা খারাপ, তাহলে বাকিগুলো সব ভালো। তাহলে এন এক্স এখানে হবে পজিটিভ। মনে রাখবে এম থাকলে ওয়াই হবে, এই ফরম্যাটে মনে রাখবে, ম ওয়াই ন এক্স। এম কে ম বলছি আর এন কে বলছি ন, তাহলে ম এক্স আর সরি ম ওয়াই ন এক্স, এভাবে মনে রাখবে। আমার আমার করা খারাপ বলে এখানেতে নেগেটিভ আসবে, বাকি সব ক্ষেত্রে, বাকি সব মানে একটাই পড়ে রইলো, এখানেতে পজিটিভ থাকবে। তার জন্য এইটা আগে মনে রাখবে, এইটা মনে থাকলে অটোমেটিক্যালি এটাও মনে থেকে যাবে। বোঝা গেল ব্যাপারটা? কে নতুন জয়েন হলে লাস্টে? আচ্ছা শোনা যাচ্ছে তো ঠিকঠাক? আমি না বুঝতে পারছি না আজকে কমিউনিকেশন ঠিকঠাক হচ্ছে কিনা। কেউ রেসপন্ড করো। আচ্ছা এবারে দেখো এই রুলটার আমি একটা করে এক্সাম্পল দিচ্ছি। তো এইভাবে তোমরা এটা মনে রাখবে, যেমন করে খুশি মনে রাখবে, মনে রাখা নিয়ে কাজ। আমার এইটাই মনে রাখতে হবে তার কিছু ব্যাপার নেই। কারোর যদি ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম ডেল ওয়াই করতে ইচ্ছা করে তাও করতে পারো, তখন এখানে আর এটা থাকবে না মাইনাসটা। এবার আমি রুল ফোরের একটা এক্সাম্পল বলছি। সরি, রুল ফোরের এক্সাম্পল বলার আগে আমি একটা জিনিস বলে নিতে চাই, এটা আমার তখনও কাজে লেগে যাবে। দেখো একটু পরে আলোচনা করব ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়ালস টু কিউ। এটা হচ্ছে তোমার একটা লিনিয়ার ইকুয়েশন, এমনি বুঝতে পারছো লিনিয়ার ইকুয়েশন কেন। কারণ হ্যাঁ আরেকটা জিনিস বলার যে এখানে পি আর কিউটাকে অবশ্যই হতে হবে এক্স এর ফাংশন বা কনস্ট্যান্ট, ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট, এটা হতে হবে। তাই যদি হয়ে থাকে তখন এটাতে আর কোনো প্রবলেম থাকবে না। তো দেখো এটা একটা লিনিয়ার ইকুয়েশন, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা কি করে বের করব? আমরা লিখে দিই না ঝপ করে, এটা আমরা এইচএসেও পড়েছি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল পি ডিএক্স। এটা কি করে হচ্ছে, এটাও তোমার একটা প্রশ্ন যে দেখাও যে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এইটা। তো আমরা এখন যেটা শিখলাম সেটা দিয়ে ট্রাই করব। আমরা ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি দেখো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কিউ মাইনাস পিওয়াই, তাহলে ডিওয়াই ইকুয়াল টু কিউ মাইনাস পিওয়াই ইন্টু ডিএক্স, এটা লিখতে পারি। বা আমি একটা জিনিস করলে ভালো হতো, যে পিওয়াই মাইনাস কিউ এটা এদিকে নিয়ে চলে আসছি ইন্টু ডিএক্স প্লাস ডিওয়াই ইকুয়ালস টু তোমার হচ্ছে জিরো। ইকুয়েশনটাকে আমি যদি কম্পেয়ার করি, এম ইকুয়াল টু পিওয়াই মাইনাস কিউ আর এন ইকুয়াল টু ওয়ান, এটা বোঝা যাচ্ছে তো? জাস্ট কম্পেয়ার করেছি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরোর সাথে। এখন আমি দেখব যে আমাকে বের করতে হবে কি আমাকে দুটো জিনিস ক্যালকুলেট করতে হবে, এমনিতেই করতে হবে, ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স। ডেল এন ডেল এক্সটা আমার জিরো হয়ে যাবে, ডেল এম ডেল ওয়াইটা হয়ে যাবে পি। এখন আমি এই টার্মটা নিচ্ছি ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, ঠিক আছে? এটা করলে আমি পাচ্ছি পি। আমি যদি এটাকে ওয়ান বাই এন দিয়ে ভাগ করি, পি বাই ওয়ান হয়ে যাবে, মানে পি থাকবে।
এবারে পিটা আমার প্রশ্নে বলাও ছিল যে এটা এক্স এর ফাংশন, তো আমি কি বললাম যে 1/n এটা করে যদি এক্স এর ফাংশন হয়, আইএফটা হয়ে যায় এইটা। একইভাবে তোমাকে যদি কেউ বের করতে বলে, এটা আমি বলে দিচ্ছি, যে দেখাও যে dx dy প্লাস px ইকুয়ালস টু কিউ, যেখানে পি আর কিউ হচ্ছে ফাংশন অফ ওয়াই অর কনস্ট্যান্ট। যদি এটা তোমার হয় ফাংশন অফ ওয়াই বা কনস্ট্যান্ট, তখন তুমি কি করবে? এখন ইকুয়েশনটা দেখো, তুমি লেখার চেষ্টা করো, dx প্লাস px মাইনাস কিউ ইন্টু dy ইকুয়ালস টু 0, m ইকুয়াল টু 1, n ইকুয়াল টু px মাইনাস কিউ। ডেল এম ডেল ওয়াই করো, 0 পেলে। ডেল এন ডেল এক্স করো, পি পেলে। ডেল এন ডেল এক্স করে পেলে পি। এখন এবারে আমি যদি দেখি, আমি কি বলেছি যে ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্সটা আগে ক্যালকুলেট করে নিই, তারপরে দেখা যাবে। এটা হচ্ছে আমার মাইনাস পি। আমি এখন এখন করব কি, 1/m করে দিচ্ছি, আর এটা এমনিতে ওয়াই এর ফাংশন, তো আমার এটা কি হবে, ই টু দি পাওয়ারে মাইনাস, যেটা পাই মাইনাস অফ এইটা, তো মাইনাস অফ মাইনাস কি হলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে পি ডিওয়াই। এটাই আমাদের এই ইকুয়েশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়। কার ক্ষেত্রে? dx dy প্লাস px ইকুয়ালস টু কিউ। দেখিয়ে দিলাম কি করে হচ্ছে, আর মনে রাখারও কোনো প্রবলেম হবে না। যদি ভুলেও যাও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে বের করে নিতে পারবে। তো এটা গেল এখান থেকে তোমার অবজারভেশন। এবারে এই রিলেটেড অঙ্ক এইভাবেই করতে হবে, এম এন বের করে, যেমন করে করা আছে দেখবে একটা করে এক্সাম্পল। আমি জাস্ট এইটা আলোচনা করার জন্য অঙ্কটা রুলটা বললাম, নোটসে পেয়ে যাবে, আর বইয়ের এক্সাম্পলও দেখতে পাবে, অনেক ভালো ভালো অঙ্ক করা আছে। প্রবলেম হলে আমাকে বলবে। কেউ কিছু বলছো? হ্যালো, অর্কদীপ কিছু বলছো মনে হচ্ছে। আচ্ছা, দেখো এবারে আমরা একদম লাস্টে পৌঁছে গেছি, আর দুটো হলে আমাদের এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। এইখানে এই অঙ্কগুলো আমাদের লাগবে না, আমি জাস্ট রুলগুলো বলে দিচ্ছি, তোমাদের যদি কারো ইচ্ছা হয় দেখতে অঙ্কটা দেখতে পারো। আমি জাস্ট রুলটা কিভাবে হচ্ছে একটু বলে দিচ্ছি। রুলটা কি, যখন আমাদের আর কোনো কিছুই কাজ করবে না, ঠিক আছে, এগুলো আর একটাও কাজ করছে না, এই ফরম্যাট একটাও পড়ছে না, তখন লাস্ট অস্ত্র আমাদের কি, যে আমরা ধরে নেব এক্স টু দি পাওয়ারে আলফা ইন্টু ওয়াই টু দি পাওয়ারে বিটা, এটাকে ধরে নেবো একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে কি, আমি ইকুয়েশনের দুদিকে গুণ করে দেবো এটা, তাহলে আমার ইকুয়েশনটা হয়ে যাবে এক্সাক্ট। একটা এক্সাম্পল দেওয়া আছে বইয়েতে, এই বইয়েতে নয় নোটসে, যে 2x² মাইনাস 3y⁴ ডিএক্স প্লাস 3x³ প্লাস 2xy³ ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, এটা তোমার দেওয়া আছে। আমি বলছি যে এগুলো আর একটাতেও হচ্ছে না, তুমি চেক করে দেখবে কোনোটাতেই আর হবে না, তখন তুমি লাস্টে এইটা প্রয়োগ করবে, যে আমি ধরে নিচ্ছি এক্স টু দি পাওয়ার আলফা ওয়াই টু দি পাওয়ার বিটা এটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে। তো এটা দিয়ে গুণ করে দেবে দুদিকে, গুণ করলে এইখানে দেখতে পাবে 2x এর পাওয়ারে চলে আসবে আলফা প্লাস 2, ওয়াই এর পাওয়ারে বিটা প্লাস 1 মাইনাস 3x এর পাওয়ারে আলফা ওয়াই এর পাওয়ারে বিটা প্লাস 4 ডিএক্স প্লাস 3x আলফা প্লাস 3 ওয়াই টু দি পাওয়ার বিটা আলফা প্লাস 1 বিটা প্লাস 3 ডিওয়াই ইকুয়ালস টু 0। এখন দেখো ইকুয়েশনটা আমার এক্সাক্ট হয়ে গেছে। ইকুয়েশন এক্সাক্ট হওয়ার শর্ত কি, যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 হলে ডেল এম ডেল ওয়াই, মানে এইটার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ ইকুয়াল টু এইটার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ। আমি সেটাই করব। এখান থেকে আমি করব যে ডেল ডেল ওয়াই অফ এই কোয়ান্টিটিটা ইকুয়ালস টু ডেল ডেল এক্স অফ এই কোয়ান্টিটিটা করব। করলে কি দেখতে পাবো, যখন ওয়াই রেসপেক্টে করব
আমি একটা পার্ট করে দেখাচ্ছি যে 2x⁴α+2 y রেসপেক্টে করলে β+1 y⁴β। আর ধরো এই দিক থেকে আমি করছি, এইদিকে যখন ক্যালকুলেট করব কি পেলাম, যে এক্স এর রেসপেক্টে করছি 3x⁴α+2, এখানে α+3টা থাকতো, y⁴ ধরো বিটা। ব্যাস, এখন এই ফরম্যাটটা তোমার এসে গেছে। তোমার এখন কি কাজ হবে, দুদিক থেকে তুমি ইকুয়াল কোফিসিয়েন্ট গুলো তুলনা করবে। এখানেও দেখো x⁴α+2 y⁴β এর কোফিসিয়েন্ট কি আছে আর এর কি আছে, দুদিক থেকে তুলনা করলে 2 × β+1 = 3 × α+3, এখান থেকে একটা ইকুয়েশন পেলে। সিমিলারলি তুমি যখন এইটা আর এটা করবে তখন একটা ইকুয়েশন পাবে, দুটো ইকুয়েশন থেকে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু মান বের করবে, তাহলে তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বেরিয়ে যাবে x⁴ আলফার মানটা। এই অঙ্কটা যদি থাকে না, তোমার জাস্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে বলবে, এর বেশি কিছু নয়। একটা এরকম অঙ্ক আমি দেখবে দিয়েছি মডেল সেটে, যে y⁴ এর কোন মানের জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। কি করবে, y⁴ দিয়ে দুদিকে গুণ করে দেবে, যেমন করলাম, দিয়ে ডেল ডেল ওয়াই অফ ওইটা, ডেল ডেল এক্স অফ ওইটা, দিয়ে ওখান থেকে একটা ইকুয়েশন পাবে, কম্পেয়ার করলে সেখান থেকে এর মান তোমরা পেয়ে যাবে। ওরকম একটা অঙ্ক দেওয়া আছে, দেখবে করতে পারবে। হ্যালো, শোনা যাচ্ছে তো? আচ্ছা, বুঝতে না পারলে বলবে, একদম চুপচাপ থেকো না, আমি ভাবছি বোধহয় কি হচ্ছে, কেউ ক্লাস করছে নাকি অন করে রেখে দিয়েছে, রেসপন্ড করবে মাঝে মাঝে। আচ্ছা, এইটা একটা রুল গেল। আর একটা রুল বলছি, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু তবুও বলে রাখছি যেহেতু আছে, এটা যদি ইচ্ছা হয় করতে করবে, নাহলে করতে হবে না এই রুলটা। যে আমি বললাম একটা ইকুয়েশন আছে আমার, mdx প্লাস ndy = 0, এইটা, এই ইকুয়েশনটাকে যদি আমি লিখতে পারি কোন ফরম্যাটে, দেখো, x⁴a y⁴b my dx প্লাস nx dy প্লাস, এখানে এ ছিল, এখানে এখন লিখলাম এ ড্যাশ, মানে ওই ওই টাইপেরই আর একটা, এখানে এম ছিল, এখানে লিখলাম এম ড্যাশ ওয়াই ডিএক্স প্লাস এন ড্যাশ এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে, কি বললাম, এই ফরম্যাটে যদি ইকুয়েশনটাকে আমি সাজাতে পারি, আমি দেখবো যে ইকুয়েশনটা কম্পেয়ার করে, এবার কম্পেয়ার করবো গিভেন ইকুয়েশনকে এই ফরম্যাটে সাজিয়ে এইটার সাথে কম্পেয়ার করব, তাহলে প্রত্যেকটা কোয়ান্টিটির মান পেয়ে যাবো, এ বি এম এন এ ড্যাশ বি ড্যাশ এম ড্যাশ এন ড্যাশ সব পেয়ে যাবো। ঠিক আছে, ওখান থেকে পাবো, দিয়ে আমি বলবো যে এই ইকুয়েশনটার একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে x⁴h y⁴k। তার কন্ডিশন কি না, a প্লাস এইচ প্লাস 1 বাই এম ইকুয়ালস টু বি প্লাস কে প্লাস 1 বাই এন। এবারে তোমরা বলবে এটা কি করে হলো, কি করে হলার জন্য কি করতে হবে, এটা দিয়ে তোমাকে দুদিকে গুণ করতে হবে, যে গুণ করে যেমন আগের অঙ্কটা করলাম, কম্পেয়ার করে তোমরা এই রিলেশনটা পাবে। তার জন্য অত যাওয়ার দরকার নেই, তোমার জাস্ট এরকম একটা অঙ্ক দিল, যদি তোমার বলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে, তুমি শুধু বের করার জন্য কি দরকার সেটুকু করবে, তোমার এর মান জানা থাকবে, সব জানা থাকবে, শুধু তোমাকে এইচ আর কে টা বের করতে হবে, কারণ ইকুয়েশনটা তো দেওয়া আছে, কম্পেয়ার করলে তুমি এগুলো সব পেয়ে যাবে, শুধু এইচ আর কে টা তোমাকে বের করতে হবে। এইটা একটা ইকুয়েশন, এবং আরেকটা ইকুয়েশন এই ফরম্যাটেই, যেগুলো ড্যাশ আছে সেগুলো ড্যাশ হয়ে যাবে, এর বদলে এখানে এ ড্যাশ আছে, তাহলে এ ড্যাশ প্লাস এইচ প্লাস 1 বাই এম ড্যাশ বি ড্যাশ প্লাস কে ড্যাশ, না সরি কে ড্যাশ নয়, কে আছে, প্লাস 1 বাই এন ড্যাশ। এই দুটো ইকুয়েশন থেকে সলভ করে এইচ আর কে এর মান বের করবে, এইচ ইকুয়াল টু কে ইকুয়াল টু, সেটাই হবে তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ব্যাস, এটা সলভ করার দরকার নেই, আমার সলভও করে দেওয়া আছে, তোমরা জাস্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি করে এখানে বের করতে হয়, এখানে ওই অঙ্কটা দেখে নেবে, যে অঙ্কটা করা আছে নোটসে, দিয়ে বুঝতে অসুবিধা হলে বলবে। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর শেষ হয়ে গেল, যা যা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের টাইপ ছিল, আর দুটি আছে, তাহলে আমার আজকের এই জায়গাটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এইখানেতে সুমিত ঠিকঠাক শোনা যাচ্ছে?
আচ্ছা, হ্যাঁ। দেখো যেটা আমি করাচ্ছি, আমি যেটা করাচ্ছি এইখানেতে, যেটা দু জায়গাতেই কমন আছে আমি সেটা আগে কভার করে দিচ্ছি, তারপর যেগুলো এক্সট্রা থাকছে সেগুলো আমি সিলেবাসের একটা একটা জিনিস আমি বলি, ওটা অনেকেই বলছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন খুঁজে পাওয়া যাচ্ছে না 9-10 সেকশনে। ওটা প্রিন্টিং মিস্টেক আছে। ওটা দেখবে তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাস লেখা আছে দুবার। আমি দেখাচ্ছি, দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি ব্যাপারটা। দেখতে পাচ্ছ কিনা বলো? এই দেখ, এটা এখানে কারেকশন করেছি দেখো, কেটে লিখে দিয়েছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা ভালো করে পড়ে দেখো, এখানে অর্ডার এন্ড ডিগ্রি আছে, এগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জিনিস, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। ইন্টিগ্রাল ক্যালকুলাস এইটা, তারপরে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওটা আইভিটাকে দুবার টাইপ করে দিয়েছে, মানে ওটাই কপি পেস্ট করতে গিয়েছিল, দিয়ে ওটাই ইয়ে করে দিয়েছে। এবারে দেখো, লিনিয়ার ইকুয়েশনটা বলছি। লিনিয়ার ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে। লিনিয়ার ইকুয়েশনটা কি, এটা বলার কিছু নেই। লিনিয়ার ইকুয়েশনের সংজ্ঞা আমি আগেই বলে দিয়েছি, যে যদি তোমার একবার মনে করিয়ে দিচ্ছি, ওয়াই অ্যান্ড ইটস ডেরিভেটিভ, ওয়াই এবং তার সমস্ত ডেরিভেটিভ, তার পাওয়ার হতে হবে 1। লিনিয়ার মানে কি, ওই ঘাত 1 কে লিনিয়ার বলি, কোয়াড্রেটিক হলে 2 বলি। তো প্রত্যেকটার ঘাত হতে হবে 1, এবং এইখানেতে ওয়াই এবং তার ডেরিভেটিভের কোনো প্রোডাক্ট থাকা চলবে না। যত ডেরিভেটিভ আছে ওয়াই এর, কোনো প্রোডাক্ট এখানে থাকা চলবে না, এখানে কিন্তু থাকা চলবে না। এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে, তাহলে ইকুয়েশনটাকে বলবো লিনিয়ার। এখন আমি একটা লিনিয়ারের স্পেশাল টাইপ দেখছি, একটা স্পেশাল ফরম্যাট দেখছি। এই কোয়েশনটা লিনিয়ার আমি বলছি, ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ, যেখানে বললাম পি আর কিউ হচ্ছে তোমার এক্স এর ফাংশন বা কনস্ট্যান্ট। যদি এটা হয়, আমি একটু আগে আলোচনা করে দিলাম যে এইখানে তুমি কি করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারো। এই ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমি আগেই বলে দিচ্ছি কত হয়। সেটা তোমার হয় ই টু দি পাওয়ারে ইন্টিগ্রাল পি ডিএক্স। এইটা তোমার হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই অঙ্কের ক্ষেত্রে। এবারে তোমার কাজ কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দেওয়া দুদিকে। আমি জাস্ট একটু বলে দিচ্ছি এখানেতে, তোমাকে কি করতে হবে, এইটা ইন্টু, মানে এইদিকেও ইন্টিগ্রাল এটা করতে হবে, এখানেও ই টু দি পাওয়ার এটা করতে হবে, এখানেও এটা করতে হবে। যে তুমি যেটা পাবে, ডি অফ লিখে ফেলবে, তুমি ডাইরেক্ট কি লিখে ফেলবে, ডি অফ ওয়াই ইন্টু এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ইকুয়ালস টু, তুমি ডান দিকে যেটা পাবে কিউ, এটা দেখবে নোটসে করা আছে, থিওরিতে দরকার নেই, তোমরা জাস্ট এই জায়গাটা মনে রাখবে, ডাইরেক্ট লিখে ফেলবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলাম, তার পরের লাইনটা হচ্ছে ডি অফ ওয়াই ইন্টু এইটা, কিউ ইন্টু এইটা। এবারে ডি আছে, ডিএক্স আছে, বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দাও, তাহলেই হয়ে গেল ওয়াই ইন্টু ইন্টিগ্রাল পি ডিএক্স ইকুয়াল টু এইটা প্লাস একটা কনস্ট্যান্ট। এবার এখান থেকে তুমি ইয়ে করে পেয়ে যাবে একই ফরম্যাটে। আর একটা জিনিস বলে দিচ্ছি, এই কথাটাও বলে দিই একসাথে, তারপর আমি একটা করে অঙ্ক বলে দিচ্ছি। ডিএক্স ডিওয়াই প্লাস পি এক্স ইকুয়াল টু কিউ, যেখানে পি আর কিউ দুজনে হচ্ছে ওয়াই এর ফাংশন বা কনস্ট্যান্ট। যদি এটা তোমার হয়, তখন এই ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, ই টু দি পাওয়ারে ইন্টিগ্রাল পি ডিওয়াই দিয়ে একই কাজ, ডি অফ এক্স ইন্টু, মনে রাখবে যে এখানে যেটা আছে, এখানে যেটা ছিল এইটা ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তো এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু এখানেও যেমন ছিল, এখানে পি ডিওয়াই, ডিওয়াই দিয়ে বোথ সাইডে ইন্টিগ্রেশন করবে, উত্তর পেয়ে যাবে। এবার আমি একটা করে অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কারো অসুবিধা এত দূর অবধি বলো? ঠিক আছে, এগুলো এইচএসও ছিল, কিন্তু তবু একটু এখানেও রয়েছে যখন বলে দিচ্ছি। আচ্ছা, এবার একটা করে অঙ্ক দেখাচ্ছি এর জন্য। ডিওয়াই ডিএক্স প্লাস 4x বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 1/x² + 1 তার কিউব, এটা আছে। এটা আহ, ইয়ে বলো তো, কি আছে দেখি, এ কি হলো, আর কই, ওই 595, এটা কে? ও দীপায়ন নাকি? হ্যাঁ,
তুমি এটা আমাকে একটা কথা বলো যে ইকুয়েশনটা লিনিয়ার কি নয়। হ্যাঁ অবভিয়াসলি, আমি তো একটা কথা ওখানে বললাম। ব্যাস, এইটা হচ্ছে মেন কথা, এটা হচ্ছে, এটা তোমার লিনিয়ার ইকুয়েশন, এখানে কোনো প্রবলেম নেই। লিনিয়ার ইকুয়েশন কার বলো? ওয়াই লিনিয়ার ইকুয়েশন, মনে রাখবে সবসময় ইকুয়েশন যেটা হবে লিনিয়ার ইকুয়েশন সেটা সবসময় ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের হবে, এটা লিনিয়ার ইকুয়েশন ইন ওয়াই। ঠিক আছে, এবারে এখানে কি করতে হবে আমাকে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। ব্যাস, দেখো এবারে কত হবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন নয় ব্যাপারটা, ওটা অনেকে ভুল বলে, ইন্টিগ্রেশন অফ নয়, কথাটা হচ্ছে ইন্টিগ্রাল অফ। ইন্টিগ্রাল মানে কি, তোমার বাংলায় পড়েছিলে যে তোমার হচ্ছে সমাকল, প্রসেসটা হচ্ছে সমাকলন, ইন্টিগ্রেশন যে জিনিসটা আমরা পাই, মানে এর এর আমি সমাকল কত পাবো, এইটার মানে হচ্ছে এর সমাকল করে যেটা পাচ্ছি, ওই জন্য বলতে ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স, ওটা বলবে। ওটা না হলে বড্ড খটকা লাগে আমার। ওইটার আরেকটা জিনিস ডিওয়াই ডিএক্সটাকে অনেকে ডিওয়াই বাই ডিএক্স বলে, ওটা আমার খুব খারাপ লাগে। ডিওয়াই ডিএক্স মানে জাস্ট ডিওয়াই ডিএক্স। হ্যাঁ, না, আর ডি2y dx2 এগুলো ঠিকঠাক করে বলবে, ঠিক আছে? আমার না ওইগুলো মানে ওগুলো আমি ওই জন্য কারেকশন করে দিই কেউ ভুল বললে। আর আরেকটা জিনিস ভুল বলে যে ম্যাট্রিক্সে যখন অর্ডার থাকে এম ক্রস বলে, এটা এম বাই এন বলবে সব সময়। ঠিক আছে, দেখো এইটাতে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা পেয়ে গেলাম। এবার এটা জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। কি আছে, 4x আছে, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। e⁻² টু 2x/x² + 1। এবারে তুমি ভাববে যে কেন 2x করলাম। 2x এই কারণ, আমি জেড বিট কিচ্ছু ধরবো না, আমি ডি লাগিয়ে দেবো। হ্যাঁ, ব্যাস ওই তো ডি করে দিয়েছি, দেখ, বুঝতে পারলি? এবারে কি d(x/x), তাহলে e⁻, এর d(x/x) মানে কি log x হয়ে যায়। লগ না লিখে ln লিখে ফেললেও হবে, কারণ বেসে ই আছে, আমরা সবসময় ক্যালকুলাসে বেসে ইটা নিই, লগের 10 বেসটা নিই না আমরা, এখানে আমরা ই বেসটা নিই সবসময়। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস চেক করে নিচ্ছি। ঠিক আছে, এবার এখানে লগের প্রপার্টি, এটা ওখানে পাওয়ারে ঢুকে গেল ln(x²+ 1)² এবারে এখানে বেসে ই আছে বলে বেস সমান থাকলে এটাই, হ্যাঁ এটা চলে আসবে, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। কি বলছো দীপায়ন? হ্যাঁ, ঠিক আছে, এবারে কাজ কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে তুমি বোথ সাইডে গুণ করবে। আমি দেখাচ্ছি কি করে করবে। আমি বললাম কি, তুমি কি লিখে ফেলবে ডাইরেক্ট, ডি অফ ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা লিখে ফেললে, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু যেটা ছিল এইখানেও ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা লিখে ফেলবে, 1/(x²+1)³ ইন্টু, এটা দেখা যাচ্ছে এই দিকটা না, চাপা পড়ে গেল, দেখা যাচ্ছে এইটা। ঠিক আছে, এটা রইলো তোমার, মানে এইটা ইন্টু অ্যাকচুয়ালি কি হবে, ডিএক্স বলেছি, কি বললাম যে কিউ আইএফ ডিএক্স, ডি ইন্টু, দেখো আমি একটা এখানে লিখে দিচ্ছি, ডি ওয়াই ইন্টু আইএফ, ওয়াই ইন্টু আইএফ ইকুয়াল টু কিউ আইএফ ডিএক্স, এটি থাকবে। এবারে তোমার কাজ কি, বোথ সাইডে ইন্টিগ্রেশন করা, এই দিকটা করলে ওয়াই ইন্টু এটা চলে আসবে, এই দিকটা dx/(x²+1) ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে tan−1x, আর এখানে একটা প্লাস সি দিয়ে দিলাম। এবারে কারো যদি আরো সিম্পলিফাই করতে ইচ্ছা করে করতেই পারো, এটা এখানে চালিয়ে দিলে, ভাগ করে দিলে কিছু লাভ হবে না, এরকমই থাক, এটাই ভালো দেখতে রইলো। এটা হয়ে গেল তোমার জেনারেল সলিউশন। বোঝা গেল? একটা অঙ্ক দেখিয়ে দিলাম আমি ওই জন্য। দীপায়ন বোঝা গেছে? সুমিত বোঝা যাচ্ছে? হ্যাঁ 12 এর পার্ট তো, ওই জন্যই তো, ওটাতে প্রবলেম হবে না, আমি জাস্ট একটু করে মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, না 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 একদমই নেই, আমি বলে দিচ্ছি কতটা আছে, আজকে আমাকে এই আরেকটু আছে শেষ করতে দাও, আমার কাছে অনেকটা টাইম বেঁচে আছে, আমি এবারে ডিসকাশন করবো যা যা কোয়ারি আছে। দেখো এরপরে আমি একটা ইয়ের এক্সাম্পল বলে দিচ্ছি, যখন এক্স এর হলো একটা ওয়াইরও বলে দিই, যে যখন তোমার সরি লিনিয়ার ইকুয়েশন ইন এটা ওয়াই হলো, এরপরে লিনিয়ার ইকুয়েশন ইন এক্স যদি হয়, তার একটা এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি।
তাহলে আমার এই পোর্শনটা হয়ে যাবে 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ারে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, হ্যাঁ, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। এবারে দেখো তোমাকে বোকা বানানোর জন্য কি করা আছে, ডিওয়াই ডিএক্স দেওয়া আছে। এবারে তুমি আপ্রাণ চেষ্টা করছো, কোনো রকমের ওই ফর্মে আসছে না, তোমাকে কি করতে হবে, ডিএক্স ডিওয়াই করে নিতে হবে। যখন দেখছো ওইভাবে হচ্ছে না, ডিএক্স ডিওয়াই হবে, তাহলে ডিএক্স ডিওয়াই করে ফেলবো। যদি আমি ডিএক্স ডিওয়াই করতে চাই তার আগে একটা কাজ করে নিচ্ছি, আমি এইটাকে এইখানে নিয়ে চলে যাচ্ছি। মানে অ্যাকচুয়ালি কি জানি, 1/dy/dx ইকুয়ালস টু কি হয়, dx dy হয়। এটা আমরা সবাই জানি যে dx dy ইন্টু dy/dx তার প্রোডাক্টটা হয় 1। এটা যদি আমি এখানে করি, মানে মনে মনে ভাবো যে আমি এটা দিয়ে ভাগ করে দিচ্ছি, dx dy ইন্টু এইটা প্লাস এই গোটা কোয়ান্টিটিটা ইকুয়াল টু 0। আমি এবারে এইটা দিয়ে ভাগ করে দিচ্ছি 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে, তাহলে dx dy প্লাস এখানে ভাগ হচ্ছে x/1 প্লাস ওয়াই স্কোয়ার, আর ওটা ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, এইটা 1 প্লাস ওয়াই স্কোয়ার হলো। এবারে এটা সুমিত বলবে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, এবং এটা লিনিয়ার ইকুয়েশন ইন কি, কার লিনিয়ার ইকুয়েশন। হুম হুম। আর ই টু দি পাওয়ার, আর কি থাকবে, কার রেসপেক্টে, না লিনিয়ার ইকুয়েশন, না 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 না, এটা ভুল করছো, এটা ডিওয়াই হবে। মাইনাস কখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস, একদম এটা ওই জন্য বলছি, আমি বলে দিচ্ছি, দাঁড়াও এটা বলি তারপরে আমি বলে দিচ্ছি, তোমার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, তুমি এটা গুলিয়ে ফেলেছো ওই জায়গাটা। এইটা বোঝা গেছে তো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা হলো, আমি লিখলাম। এটা কত হবে এবারে, ই টু দি পাওয়ারে ট্যান ইনভার্স ওয়াই, কারণ এটা তুমি পাবে, এটা অ্যাকচুয়ালি তো তোমার ট্যান ইনভার্স ওয়াই, ঠিক আছে, ই টু দি পাওয়ারে ট্যান ইনভার্স ওয়াই পেয়ে গেলে। এবারে কাজ কি, এটা দিয়ে আমি বলে দিলাম যে আমি কি করব, ডি অফ এইটা এক্স ইন্টু আই এফ ইকুয়ালস টু, এবার এখানেও মাল্টিপ্লাই করো, এটা দেখো মাল্টিপ্লাই করলে কি যাচ্ছে, এখানে আছে এইটা আর এখানে মাইনাস আছে, মানে করলে এটা 1 হয়ে যাবে, 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এটা বুঝতে পারলে, আমি আইএফ দিয়ে সব দিকে গুণ করেছি, যখন এটার সাথে এটা করবো, এখানে তো এটার একটা মাইনাস পাওয়ার আছে, ই টু দি পাওয়ারে এক্স ভাবো, আর ইন্টু ই টু দি পাওয়ারে মাইনাস এক্স করলে কি হবে, ই টু দি পাওয়ারে এক্স মাইনাস এক্স মানে 1, তো এখানটা 1 হয়ে গেল, 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এবারে আর কিছু কাজ নেই, বোথ সাইড ইন্টিগ্রেশন করো, এক্স ইন্টু ই টু দি পাওয়ারে ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু আমার হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই প্লাস সি। ব্যাস এরকমই রেখে দাও, আরো যদি কেউ করতে চাও করতেই পারো, কোনো প্রবলেম নেই, এরকমই রেখে দাও। এবারে বলো কি বলছিলে, দীপায়ন কি বলছিলে, না সুমিত কে বলছিল। আমি ডিডাকশন করে দেখালাম সূত্রটা, সূত্রটা তখন দেখলে ঠিক করে, ওখানে কি বললাম যে এক্স এর রেসপেক্ট, ওই সূত্রটা ডিডাকশনটা যখন এই ভিডিওটা রেকর্ড হচ্ছে তুমি পিছনে চালিয়ে দেখে নেবে, আমি তবু একবার বলে দিচ্ছি যে ওখানে কি এসেছিল দেখো, ডিএক্স ডিওয়াই, ঠিক আছে, প্লাস ইকুয়েশনটা কিরকম দেখতে, ডিএক্স ডিওয়াই কোথায় গেল, প্লাস পিএক্স, আমি আমি ধরো পি1 লিখছি, ইকুয়াল টু কিউ1, ঠিক আছে। এর, হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বলছি, মাইনাস এসেছিল কিন্তু আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আলটিমেটলি প্লাসই বেরিয়ে গেছে, বুঝতে পেরেছো, দুটো মাইনাস, বুঝতে পেরেছো, আর বলতে হবে না, ঠিক আছে, ঠিক আছে। ব্যাস, এবারে আমার লাস্ট টপিক এখানের জন্য, বার্নৌলিজ ইকুয়েশন, এটাও খুব ইম্পর্টেন্ট। বার্নৌলিজ ইকুয়েশনের বৈশিষ্ট্যটা কি বলতো, অনেক সময় অনেক ইকুয়েশন লিনিয়ার ডাইরেক্ট থাকে না, আমাদেরকে লিনিয়ার বানিয়ে নিতে হয়। যেমন ছিল কিরকম, আইএফ এর কাজ কি ছিল, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ইকুয়েশনটা এক্সাক্ট ছিল না, এক্সাক্ট বানিয়ে নিলাম ও সাহায্য নিয়ে, সেরকম মধ্যে বার্নৌলিজ ইকুয়েশনও কিন্তু একটা লিনিয়ার ইকুয়েশন, মানে পরিণত হবে লিনিয়ার ইকুয়েশনে। সেটা প্রথমে দেখে মনে হবে এটা লিনিয়ার ইকুয়েশন নয়, কিন্তু একটা যদি কিছু পুট করে দিই আমরা ওই ফর্মেটে আনতে পারবো। তোর এর এর একটা আমাদের ফর্ম আছে, সেই ফর্মে আমরা যদি লিখি
আমাদের জিনিসটা চলে আসবে। এখানে দেখো এইটা তোমাদের টপিকে বলা আছে যে ইকুয়েশন রিডিউসিবল টু লিনিয়ার ফর্ম, ঠিক আছে, মানে তুমি এটাকে রিডিউস করে লিনিয়ারে পরিণত করতে পারবে, এটাই বলা আছে সিলেবাসে দেখবে। এবং এইটার জেনারেল ফর্মটা কিরকম, কখন বলবো, বার্নৌলিস ইকুয়েশন dy dx প্লাস py ইকুয়ালস টু কিউ ওয়াই টু দি পাওয়ারে n, যেখানে একই কথা, এটা যেহেতু y লিনিয়ার ইকুয়েশন, তাহলে এইটা p q এরা হচ্ছে x এর ফাংশন বা কনস্ট্যান্ট, যেমন বলছিলাম ওটা একই ব্যাপার। এবং এইখানেতে কি বললাম, ইকুয়েশনটা কেমন দেখতে হবে, এরকম দেখতে হবে, যখনই হয় তোমার মাথায় ক্লিক করবে এটা বার্নৌলির ফর্মে আছে। একইভাবে তোমার যদি এরকমও থাকতো dx dy প্লাস p1 x ইকুয়াল টু ধরো q1 x টু দি পাওয়ার n, এটা এটাও তোমার হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন, এটা ইন x, ওটা ছিল ইন y। এবারে দেখো এটা সলিউশন প্রসিডিওরটা একটু বলে দিই, তারপর একটা অঙ্ক বলে দেবো কি করবে এইটার জন্য। হ্যাঁ, যেটা তোমার প্রবলেম করছে ওয়াই এর পাওয়ারে, ঠিক আছে, ওয়াই এর ম্যাক্সিমাম পাওয়ার যেটা আছে সেটা দিয়ে তুমি বোথ সাইডে ভাগ করে দেবে, মানে ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে যদি আমি চারদিকে ভাগ করে দিই, তাহলে এখানে এটা উপরে উঠে যাবে মাইনাস এন ডিওয়াই ডিএক্স প্লাস, এখানে ভাগ করছি দেখো ওয়াই বাই ওয়াই টু দি পাওয়ার এন করলে ওয়াই টু দি পাওয়ারে ওয়ান বাই এন হয়ে যাবে, উপরে চলে যাবে ওটা পি ইকুয়ালস টু কিউ, এখানে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এবারে কি করবে, এই যে বস্তুটা আছে মনে রাখবে ডিওয়াই ডিএক্স এর সাথে যা আছে তাকে নিয়ে মাথা ঘামাবো না, তা বাদ দিয়ে যেটা পড়ে থাকছে তাকে আমি ধরে নেব কিছু একটা। এবারে কিছু একটা কি ধরবো, কথায় কথায় বলছি যে এটাকে আমি ধরে নিচ্ছি যে ভি ধরে নেবো, যা হোক ধরে নিলে হয়। এবারে কি হবে, এটাকে আমি বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, এখানে যা রেসপেক্ট হয়েছে এখানেও তাই হবে। এখানে যদি এক্স এর রেসপেক্টে করি দেখো কি হবে, আগে এমনি করি ওয়াই টু দি পাওয়ারে এটা এক কমে যাবে মানে মাইনাস এন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হবে ডিভি ডিএক্স। তাহলে তুমি এখান থেকে ওয়াই টু দি পাওয়ারে মাইনাস এন ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়ান বাই ওয়ান মাইনাস এন ডিভি ডিএক্স করে নিলে, ব্যাস কাজ কমপ্লিট। এখানে মানটা বসিয়ে দাও, দেখো আমি দেখাচ্ছি যে এটা এখন লিনিয়ার ইকুয়েশন ইন ভি হয়ে গেছে, মানে আমি একটা লিনিয়ার ইকুয়েশনে পরিণত করতে পেরেছি এটাকে। এইটা কত হচ্ছে, এই বস্তুটা ওয়ান বাই ওয়ান মাইনাস এন ডিভি ডিএক্স প্লাস এটা হচ্ছে পি ইন্টু ভি ইকুয়ালস টু কিউ, দেখো ডিভি ডিএক্স প্লাস ওয়ান মাইনাস এন, হ্যাঁ, পি ভি ইকুয়াল টু কিউ ইন্টু ওয়ান মাইনাস এন। এবারে দেখো আর কোনো প্রবলেম থাকার কথা নয়, এটা লিনিয়ার ইকুয়েশন ইন ভি হয়ে গেছে, পি আর কিউ তো এক্স এরই ফাংশন ছিল তা আছে, এখন দেখো লিনিয়ার ইকুয়েশন ইন এক্স হয়ে গেছে। এখন আরেকটা কথা হবে ই টু দি পাওয়ারে ইন্টিগ্রাল এই বস্তুটা পি ওয়ান মাইনাস এন ডিএক্স, এটা যদি তুমি করে দাও তাহলেই তোমার হয়ে গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যেমন করছিলে একইভাবে। এখানে মেন ইম্পর্টেন্ট যেটা যে তুমি কি ধরছো, এই ধরাটা ইম্পর্টেন্ট, বাকি তোমার লিনিয়ারের প্রসিডিওর যেমন তেমনই করলে। এখানে কারো কোনো প্রবলেম থাকলে বলো, তারপরে আমি অঙ্কে যাচ্ছি এটার। কারো প্রবলেম নেই? হ্যালো, ঠিক আছে, ওকে। এবারে এটার একটা অঙ্ক করছি, এটার একটা অঙ্ক হলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দুটো টাইপ আছে, আমি দুটো টাইপই একটু করে বলে দিচ্ছি। একটা আছে তোমার ডাইরেক্ট লিনিয়ার, ডাইরেক্ট বার্নৌলি আকারে, আর একটা বার্নৌলির মতনই কিন্তু ওই ফরম্যাটে নেই, কিন্তু ওটাও বার্নৌলির মতন করেই করতে হবে। দুটোই বলে দিচ্ছি একটু করে। এক্স ওয়াই মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই কিউব ই টু দি পাওয়ারে মাইনাস এক্স স্কোয়ার, এই ব্যাপারটা বোঝো। কি করে বুঝবো, এবার অনেকে ভাববে যে কি করে বুঝবো, তোমার ফরম্যাট বানানো আছে, এবার তোমাকে দেখতে হবে কি হচ্ছে। তুমি এটা একটু ভালো করে সাজিয়ে লিখে নাও, ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ওয়াই, মাইনাসটা কমন নিয়ে ওদিকে চালিয়ে দিচ্ছি, এইটা হয়ে গেল, ঠিক আছে। এখন এটা কি ফরম্যাটে হয়ে গেল দেখো, আমি লিখছি এটা ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই
কিউ ওয়াই টু দি পাওয়ারে এন, এখানে ওয়াই টু দি পাওয়ারে 3 আছে। দেখো এই ফরম্যাটে পড়ে গেছে। কি করবে ইয়ে বলো, আমাদের ভক্ত বলবে, ভক্ত। হ্যাঁ মানে এখানে তো ওয়াই টু দি পাওয়ার এন ছিল, এইখানে তুমি কি দিয়ে ভাগ করবে বল, বুঝতে পেরেছো? ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করলে তুমি বোথ সাইড, তো কি হলো দেখো, এই দিকটা ওয়াই টু দি পাওয়ারে -3 ডিওয়াই ডিএক্স মাইনাস এই দিকটা কত, ওয়াই টু দি পাওয়ারে -2 তো নাকি, এই যে ওয়াই বাই ওয়াই কিউব করলে কি হয় 1/y² মানে ওয়াই টু দি পাওয়ার -2, আর এখানে কি হচ্ছে এক্স। ঠিক আছে, এটা ইকুয়ালস টু তোমার হয়ে গেল -e⁻² -x²। বা কারো ইচ্ছা হলে অত ঝামেলা না করে এটাকে 1/y² লিখে দাও, এটাকে 1/y³, লিঙ্ক করতে সুবিধা হবে। এবারে দেখো কি করবে, কিচ্ছু চাপ নেওয়ার নেই, এবারে তুমি লিখে দেবে 1/y² = জেড, জেড ভি যা খুশি পুট করো, কোনো প্রবলেম নেই, এটা পুট করে দিলে এবারে তুমি কি করবে, তোমার কাজ হচ্ছে মনে রাখবে এখানে যার রেসপেক্টে ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ছিল ওর রেসপেক্টেই করবে। আগে ইকুয়েশনটা লিনিয়ার ইন ওয়াই ছিল, এখন ইকুয়েশনটা হবে লিনিয়ার ইন জেড, কারণ তুমি জেড ওয়াইটাকে জেডে কনভার্ট করে দিচ্ছ, এখন লিনিয়ার ইন জেড পেয়ে যাবো আমি। তো এখন দেখো এটা করলে কি হবে, -2/y³ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স, মানে তুমি কি পেয়ে গেলে, এই ভ্যালুটা পেয়ে গেলে 1/y³ ডিওয়াই ডিএক্স মানে কত, -½ ডিজেড ডিএক্স। তো আমি এটাকে লিখছি, কি হলো এটা, এটা এখানটায় কি ছিল, x/y² ছিল না, x/y², হ্যাঁ। তো এখানটা পেয়ে গেলাম -½ ডিজেড ডিএক্স, -½ ডিজেড ডিএক্স মাইনাস এক্স ইন্টু এই বস্তুটাকে জেড ধরেছিলাম 1/y², জেড, এইটা এইটা আমার হয়ে গেল। আর এখন আমি এটা আর একটু ভালো করে লিখে নিচ্ছি এই ফরম্যাটে, ডিজেড ডিএক্স, এটা আমি যদি মাইনাসটা দিয়ে সব দিকে ইয়ে করে দিই, অ্যাডজাস্ট করে দিই আর 2 দিয়ে গুণ করে দিই, 2e⁻⁻x², ঠিকই লিখেছি মনে হচ্ছে, হ্যাঁ। এখন ইকুয়েশনটা কি হয়ে গেল, লিনিয়ার ইন জেড এ পরিণত হয়ে গেল, বুঝতে পেরেছো? এটা লিনিয়ার ইন জেড হয়ে গেল, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একই e⁻, যার মানে এইগুলো ভুলে যেতে হবে, এইগুলো নিয়ে মাথা ঘামাবো না, এইকে নিয়ে মাথা ঘামাবো, 2x dx, হ্যাঁ। তাহলে হয়ে গেল e⁻x², এটা হয়ে গেল তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার আর কিচ্ছু নেই, খুব ইজি ব্যাপার, দুদিকে গুণ করে দাও। আমি কি বলেছিলাম, ডি জেড ইন্টু আইএফ, মানে এইটা ইন্টু আইএফ করি, ইকুয়ালস টু, এদিকে কত ছিল, এইটার সাথে এটা যখন গুণ হয়ে যাবে এটা তো 1 হয়ে যাবে, মানে এটা 2 হয়ে গেল। এবারে বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দাও, এখানে সরি ডিএক্স থাকবে একটা, এখানে একটা ডিএক্স থাকলো, এইদিকেও ইন্টিগ্রেশন করে দাও, জেড ইন্টু e⁻x² ইকুয়াল টু 2x প্লাস সি। এবারে তুমি কি করলে, জেড এর ভ্যালুটা পুট করে দিলে, জেড কত ছিল, কোথায় গেল জেড, 1/y² ধরেছিলাম জেডটা, তো 1/y² ইন্টু এইটা ইকুয়াল টু 2x প্লাস সি। এবারে যেমন করে একটু অ্যাডজাস্ট করে যদি কারো সাজাতে ইচ্ছা করে সাজাতে পারো, নাহলে এটাই উত্তর রেখে দিতে পারো। এটা ছিল এটার প্রসেস। আর একটা অঙ্ক বলে দিচ্ছি, তাহলে বার্নৌলি শেষ। এটাতে কারো অসুবিধা ছিল? ঠিক আছে, আচ্ছা। এবারে দেখো, এবারে একটা লাস্ট অঙ্ক এটার, ডিওয়াই ডিএক্স মাইনাস ট্যান ওয়াই ডিভাইডেড বাই 1 + x, এগুলো সব নোটসে আছে, চিন্তা করার কিছু নেই, ওখান থেকে পরপর করাচ্ছি যাতে তোমাদের লিঙ্ক করতে সুবিধা হয়। দেখো এই অঙ্কটাও কিন্তু বার্নৌলির ফরম্যাটে আছে। এবারে তুমি বলবে যে কই এখানে তো ওয়াই টু দি পাওয়ারে কিছু নেই, নেই তো নেই, আমার ওই ফরম্যাটটা আছে, আমি ওই ফরম্যাটে বানাবো, যে বার্নৌলির মতনই দেখতে এটা, অ্যাকচুয়ালি এটা বার্নৌলি নয়, আমরা এখানে বার্নৌলির মতন করে অঙ্কটা করব যেমন করে করেছিলাম, এটা আমার বক্তব্য। ঠিক আছে, দেখো এই আমি কি দেখতে পাচ্ছি যে ইকুয়েশনটা সবটাই ঠিক আছে, এইখানে দেখো এক্স এর ফাংশন থাকতে হয়, একটা ওয়াই এর ফাংশন হয়ে বসে আছে, তো ওটাকে আমি তাড়িয়ে দিই আগে, আমি করছি 1/sec y দিয়ে বোথ সাইডে ভাগ করে দিচ্ছি। 1/sec y মানে কি, sec y মানে কি, cos y dy dx মাইনাস tan y ইন্টু যখন cos y করবো আমার চলে আসবে sin y বাই 1 + x ইকুয়ালস টু 1 + x e⁻x হলো।
এখন হ্যাঁ ঠিক আছে, এখন দেখো ইকুয়েশনটাতে আমি যদি সাইন ওয়াই ইকুয়াল টু একটা কিছু পুট করে দিই, বললাম যে সাইন ওয়াই ইকুয়াল টু আমি পুট করলাম জেড, তাহলে কি হবে, cos y dy dx, বলছি cos y dy dx ইকুয়ালস টু dz dx। দেখো আমি কি বলেছিলাম যে বার্নৌলি নয়, কিন্তু বার্নৌলির মতন করেই করব। এই যে দেখো এইখানে যে একটা কিছুকে পুট করে দিলাম, মানে আগে লিনিয়ার ছিল না, এখন লিনিয়ার হয়ে যাবে, দেখো লিনিয়ার ইন জেড হয়ে যাবে। তো dz dx মাইনাস জেড ইকুয়ালস টু মাইনাস জেড, সরি জেড বাই ওয়ান প্লাস এক্স হবে, জেড বাই ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স ই টু দি পাওয়ারে এক্স। এই হয়ে গেল তোমার ইকুয়েশন। এবারে তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারবে ই টু দি পাওয়ারে মাইনাস এইটা মাইনাস ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স, মানে ই টু দি পাওয়ারে মাইনাস লগ অফ ওয়ান প্লাস এক্স, মানে এটা মাথায় মাইনাস ওয়ান চলে যাবে, দিয়ে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স। এটা তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে যেমন করে বের করতে হয় করবে, লাস্টে জেড এর ভ্যালুটা বসাবে, পুরোটা করে দেওয়া আছে। এই ফরম্যাটটা হচ্ছে কি বার্নৌলির মতন করে করা হলো। এখন লিনিয়ার ইকুয়েশন ইন কিসে পরিণত করলাম, জেড, জেড এর লিনিয়ার ইকুয়েশন। এটাতে কারো প্রবলেম? সুমিত, ভক্ত, আমাদের দীপায়ন, সুপ্রভাত, ঠিক আছে, অর্কদীপ, অর্কদীপ শোনা যাচ্ছে? হ্যাঁ আমি অ্যাকচুয়ালি অত লিস্টটা তো স্ক্রল করতে পারছি না, ওই জন্য যাদেরকে উপরে দেখতে পাচ্ছি তাদেরকেই বলছি। গোবিন্দ শোনা যাচ্ছে? গোবিন্দ, গোবিন্দ বলেছিল যে পুরুলিয়াতে থাকে, ওর নেটওয়ার্কের খুব প্রবলেম। আর ভক্তও পুরুলিয়ার থেকে না? হ্যাঁ, তোমার নেটওয়ার্ক ঠিক আছে ওখানে মনে হচ্ছে মোটামুটি। আচ্ছা, দেখো তাহলে আমার এই জায়গাটা শেষ হলো, ঠিক আছে। বার্নৌলিস ইকুয়েশন মানে আমার, আমি দেখাচ্ছি তোমাদের একটা জিনিস, যেটা ইলেভেন টুয়েলভের সিলেবাসটাও যদি দেখো, নাইন টেনও দেখো, এখানে আমি দেখাচ্ছি। এই দেখো সিলেবাসটা দেখতে পাচ্ছ কেউ? এই জায়গাটা আমার হয়ে গেল, 3 নম্বর আর্টিকেলটা পুরোটা। এবার আমার বাকি থাকছে ক্লেরটস ইকুয়েশন, সিঙ্গুলার সলিউশন, এটা একটু করে ছুঁয়ে দেবো। সিঙ্গুলার সলিউশন তো অত ডিপে যাবো না, তোমাদের 9-10 সেকশনের সিলেবাসে ক্লেরটস ফর্ম আছে শুধু, ক্লেরটস ফর্ম এবং একটু মানে ওইটা ক্লেরটস ফর্ম থেকে যেই জেনারেল সিঙ্গুলার সলিউশন পাওয়া যায় সেটা নিয়ে বলা আছে। এখানে অত ডিপে গিয়েও লাভ নেই, জাস্ট যতটা দরকার ততটাই করতে হবে। পরের দিন আমরা ক্লেরটস ইকুয়েশনটা করব, আর তার সাথে ট্র্যাজেক্টরি আছে, ওটা 11-12 সেকশনে আছে, ওটা আমি জাস্ট একটু বলে দেবো, একটু 5-10 মিনিট বলে দেবো, ওটা নিয়ে বেশি মাথা ঘামাবো না। তারপরে আমার যেটা পড়ে থাকছে এটা মানে দেখো কমন সিলেবাস। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, কার কি প্রশ্ন আছে এবার বলো, কে কি সিলেবাস সংক্রান্ত বলছিলে? আমার আজকের কাজ শেষ আমার। 9-10-এ এইটা ছাড়া আর কি কি আছে, মানে 9-10-এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো 9-10 ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি কি আছে, তোমার অর্ডার অ্যান্ড ডিগ্রি, মানে প্রথম চ্যাপ্টার যেটা পড়িয়েছি ওটা পুরোটাই আছে, ঠিক আছে, কি করে ইকুয়েশন ফর্ম করতে হয়, হ্যাঁ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি করে তৈরি করতে হয় সেটা আছে, সেপারেশন অফ ভেরিয়েবল আছে, হোমোজিনিয়াস ইকুয়েশন, ঠিক আছে, অয়লার অ্যান্ড বার্নৌলিস ইকুয়েশন, ঠিক আছে, অয়লার ইকুয়েশন, অয়লার ইকুয়েশন তো ওইগুলোই, এগুলোরই কোন একটা জায়গায় নাম আছে। লিনিয়ার ইকুয়েশন বলা আছে, লিনিয়ার অ্যান্ড বার্নৌলি বলা আছে, ক্লেরটস ইকুয়েশন বলা আছে, 9-10-এর কথা বলছি, ক্লেরটস ইকুয়েশন। আর লাস্টে আছে সিএফপিআই, লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, আর আছে তোমার লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোফিসিয়েন্ট, যেটাকে আমরা বলে থাকি অয়লার্স হোমোজিনিয়াস ইকুয়েশন, ঠিক আছে। ওই তোমার সেই এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড পুট করতে হয়, দিয়ে তোমার ওরকম করে আসে অঙ্কটা, ওই অঙ্কগুলো। তারপরে এটা গেল 9-10 সেকশনে এইটুকুই আছে। মানে আমার আজ যেটা করাতে হচ্ছে, যেটা কমন টু বোথ 11-12 আর 9-10, সেটা হচ্ছে ক্লেরটস ফর্ম, আর হচ্ছে সিএফপিআই যে চ্যাপ্টারটা আছে, কমপ্লিমেন্টারি ফাংশন পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমার দুটো জায়গায় শেষ হয়ে যাবে। এক্সট্রা কি আছে 11-12-এ, এগুলো ব্যতীত 11-12-এ এক্সট্রা আছে ট্রাজেক্টরি, ট্রাজেক্টরিটা 9-10-এ নেই, 11-12-এ আছে। তো কি বললাম, 9-10-এর সাথে 11-12-এর বিশাল কিছু পার্থক্য নেই, সূক্ষ্ম পার্থক্য। এবারে কিছু কিছু টপিক আছে যেগুলো সিলেবাস 11-12-এ অনেক বেশি আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে মোটামুটি দুটোতেই এক। এবারে তুমি
যখন ইয়েতে যাবে আরো, ওই তোমার ধরো নিউমেরিক্যাল, তারপরে প্রবাবিলিটি, ওখানে অনেক বেশি বেশি আছে। কিন্তু আমরা 11-12 তো আমরা যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলোর থেকে করব। এবার ধরো যেখান থেকে পরীক্ষাতে প্রশ্নই আসে না বা যেটা খুব লেন্দি চ্যাপ্টার, সেগুলো তো আমরা করব না। আমাদেরকে জাস্ট যেখান থেকে বেশি প্রশ্ন আসবে সেই পোর্শনগুলো করব। যেমন যার সিলেবাসগুলো বেশি, রিয়েল অ্যানালিসিস, মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেগুলো করলে তুমি পরীক্ষাতে খুব জলদি ক্র্যাক করতে পারবে, যেগুলোতে পরীক্ষায় প্রশ্ন থাকে সব জায়গাতে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, জিওমেট্রি, ভেক্টর, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, নিউমেরিক্যাল। নিউমেরিক্যালটা অনেক দেরিতে করব, আমি আগে টার্গেট যেগুলো বলে দিচ্ছি দেখো, আমি টপিকগুলোর নাম বলে দিচ্ছি যেগুলো আমি আগে কভার করতে চাই। আমি এখন তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন করলাম, এটা শেষ হয়ে গেলে আমি ভাবছি যে রিয়েল অ্যানালিসিসটা ধরবো, কারণ ওটা সিলেবাস বড়, এটা করলে অনেকটা জায়গা তোমার হয়ে গেল। এটা বড় সিলেবাস, এটা করতে টাইম লাগে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, রিয়েল অ্যানালিসিস, তারপরে ধরো ভেক্টর বা জিওমেট্রি কিছু একটা করলাম, ভেক্টর বা জিওমেট্রি, তারপরে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, তারপরে ডাইনামিক্স করব, নিউমেরিক্যাল আছে, এলপিপি, প্রবাবিলিটি স্ট্যাট থেকে অল্প জিনিস করব, এটাতে বেশি মাথা ঘামানোর দরকার নেই। আর তোমার কি রইলো, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টও তাই, একটা দেখো আমরা কোনগুলো ফোকাস করব বলো তো, যেগুলোতে বেশি অঙ্ক আছে, অঙ্ক রিলেটেড চ্যাপ্টার, মানে যেখানে তুমি অঙ্ক করতে পারবে, প্রবলেম করতে পারবে। আর অ্যাবস্ট্রাক্টের একটা অঙ্ক করতে গেলে তোমাকে যে পরিমাণ থিওরি পড়তে হবে, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক বা ভেক্টরের অঙ্কতে কিন্তু অত কষ্ট করতে হবে না। মানে যেগুলো জাস্ট ফর্মুলা বেস, জাস্ট সিম্পল অ্যাপ্লিকেশন। আর এখানে অত রিসার্চ করার কিছু নেই, এটা এসএসসি পরীক্ষা। এখানে তো তোমার জিনিস একদম ইজি থাকবে। 2016 কোশ্চেনটা দেখবে, যখন এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হয়েছিল, এমন কিছু কোশ্চেন আছে যেগুলো তুমি না পড়ে উত্তর করে দিতে পারবে। যারা বহুত দিন চর্চা করেনি তাদেরকেও যদি কোশ্চেনটা দিয়ে দেওয়া হয়, তারা হয়তো ওখান থেকে 20-25টা উত্তর এমনিই করে দিতে পারবে, এমন প্রশ্ন ছিল ওখানেতে। তো ওই জন্য ভয় খাওয়ার কিছু নেই। সিলেবাসটা, এত বড় সিলেবাসটা মাথায় রাখা, এটা ব্যাপার, আর কিছু নাই। কোশ্চেন নিয়ে এমন কিছু নেই, তুমি তো দেখতে পাচ্ছ ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি থাকছে, এই তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রবলেম। পরীক্ষার প্রবলেম একটা তোমাকে যদি আমি বলি, যে তোমাকে একটা কোনো একটা অঙ্ক দিল, বললো ফাইন্ড ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, বের করতে পারবে, কিছু ব্যাপার নয়, এরকম অঙ্ক। এইগুলো হচ্ছে আমার টার্গেট আর কি। তারপর লিনিয়ার অ্যালজেব্রা আছে, ওই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ওইগুলোও করাবো। ওইগুলো তোমার এই অ্যাবস্ট্রাক্টের আগেই করিয়ে ফেলবো লিনিয়ার অ্যালজেব্রাটা। ঠিক আছে, আর কি থাকছে, আর তো কিছু থাকছে না এই টপিক। এবারে 11-12 তোমার মেকানিক্স 2 আছে, মানে ডাইনামিক্সটাকে মেকানিক্স 1 নাম দিয়েছে, যেটা 9-10 সেকশনে ডাইনামিক্স, সেটা 11-12 মেকানিক্স 1, মানে ডাইনামিক্সটা। আর মেকানিক্স 2 আছে 11-12, যেটা 9-10 নেই। মেকানিক্স 2 মানে হচ্ছে তোমার রিজিড ডাইনামিক্স, স্ট্যাটিক্স, যেগুলো তোমরা থার্ড ইয়ারে পড়তে, আগে ইয়ার সিস্টেম যখন ছিল থার্ড ইয়ারে ছিল। তো ওই টপিকগুলো, ওগুলো তো অত বেশি জোর দেওয়ার কিছু নেই, কারণ ওখান থেকে একটা আধটা কোশ্চেন পাওয়া যাবে তার কোনো ঠিক নেই। ডাইনামিক্সটা করতে হবে, ডাইনামিক্সটা খুব ভালো করে করতে হবে, ওখান থেকে কোশ্চেন ভালো পাওয়া যায়। মানে এই হচ্ছে আমার পরীক্ষার পাস করার জন্য, তুমি যদি এই কটা চ্যাপ্টার, এই কটা টপিক পড়ে ফেলো, তাহলে তোমার পরীক্ষা হয়ে গেল ধরো, যদি কেউ এইটা মোটামুটি ভালো করে করতে পারে। বাকি তো তোমার লিনিয়ারটা রয়েছে, লিনিয়ার অ্যালজেব্রা, ওখান থেকে যতটা পারলে করলে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ভেক্টর স্পেস। ঠিক আছে, হিসেব মতো দেখতে গেলে সিলেবাস সমুদ্রের মতো, কিন্তু আমাদের সেখান থেকে কাটছাট করে পড়ে নিতে হবে, এই ব্যাপার। এই ছিল সিলেবাস। আর কারো কোনো, দু জায়গাতেই আছে। 11-12 সেকশনে ওটার নাম দিয়েছে রিয়েল অ্যানালিসিস, 9-10 সেকশনে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই হিসাবে হেডিং করেছে। রিয়েল অ্যানালিসিসের মধ্যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই দুটো বস্তুই আছে। 11-12 ওইভাবে একবারে হেডিং করে দিয়েছে, আর এখানেতে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমি তো ওটাই বলবো, যে পড়ার আগে না ভালো করে সিলেবাসটা স্টাডি করো আগে, যে সিলেবাসে কি কি আছে, আমাকে কি কি পড়তে হবে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে তো তোমার প্রিপারেশন নেওয়া তো অত চাপ নাই, আগে পরীক্ষার সিলেবাসটা জানো, কি সিলেবাস, কিরকম প্যাটার্ন। ওটা ওটা দেখো, 9-10 সেকশনটাকে বলা হয় গ্র্যাড, মানে ওটা তুমি গ্র্যাজুয়েশন থেকে অ্যাপিয়ার করো, বিএসসি বিএড লাগে। তো যেখানে ম্যাথামেটিক্স গ্র্যাড লেখা থাকবে ওটা 9-10 সেকশন। আর যেখানে ম্যাথামেটিক্স পিজি লেখা থাকবে ওটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, মানে হচ্ছে এমএসসি বিএড, যারা যারা 11-12 সেকশনের।
তো যারা তোমরা যারা 9-10 সেকশনে ইয়ে করবে তারা গ্র্যাড ডে সিলেবাসটা দেখবে, আর যারা 11-12 তারা পিজিটা দেখবে। আমার আগেও দেওয়া আছে, কিন্তু এটা আমি আবার পেলাম দিয়ে দিলাম, আরেকবার দিয়ে দিলাম, যে ওটা অনেক পুরোনো ফাইলে অনেক পিছনে আছে, অনেকে খুঁজে পেতে অসুবিধা হবে, ওই জন্য আমি একবার সামনে দিয়ে দিলাম, তাই তোমাদের সুবিধা হয়। আমার টেলিগ্রাম চ্যানেলে সব কিচ্ছু দেওয়া আছে, মানে আমি টেলিগ্রাম যে চ্যানেলটা করেছি না, ওটা এই পারপাসেই করেছি। অনেকেই আমাকে একই জিনিস, হ্যাঁ, একই জিনিস আমাকে বারবার সবাই চাই, ওই জন্য আমি কি করেছি যে নে দিয়ে দিলাম, এবারে তোদের যতবার দরকার তোরা ডাউনলোড করে নে, যত খুশি ডাউনলোড কর। মানে যা যা জিনিসগুলো আমাকে লোক জিজ্ঞেস করে আমি সেগুলোই ওখানে দিয়ে দিয়েছি। আর ইউটিউবে যে ভিডিওগুলো আমি বানিয়েছি সেগুলো হচ্ছে ওই সেই ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স এর মতো, আমাকে বারবার যেগুলো সবাই জিজ্ঞেস করে আমি সেগুলো নিয়ে ভিডিও বানিয়েছি, যে ওখানে দেখে নাও আর কোনো ডাউট থাকবে না। আমি যা ভিডিও বানিয়ে দিয়েছি ইনফরমেশন নিয়ে আর কিচ্ছু নেই। এবারে হয়তো হ্যাঁ এখন আমি সাবজেক্টের ভিডিও বানাতে সময় পাচ্ছি না, কারণ আমি নিজেও একজন অ্যাসপিরেন্ট, আমারও পড়াশোনা করতে হচ্ছে, এবারে পরীক্ষা এবারে যখন হোক তো হবে না, আমাকে প্রিপারেশনটা তো গোছাতে হবে। ওই জন্য আমি এখন আর বেশি ইয়ে করতে পারছি না, সাবজেক্টের ভিডিও বানাতে পারছি না, যা বানানোর আগে বানিয়ে দিয়েছি। এখন অনেকেই দেখছি কমেন্ট করছে এটার উপর ভিডিও বানাও সেটার উপর, ওটা একটু পরে হবে। আহ, ইউটিউবে অনেক কিছু করার ইচ্ছা আছে আমার, ভালো করে গাইড করার, প্রত্যেকটারই টপিক ওয়াইজ প্লে লিস্ট বানানো, কিন্তু ওগুলো বুঝতেই পারছো খুব সময় সাপেক্ষ। ওগুলো এখন নিজে পড়তে পড়তে অত মানে ওইভাবে সবাইকে গাইড করা যাবে না। ওই জন্য আমি দেখলাম যে অনেকে হেল্পও পেতে চাইছে, আমি দেখলাম যে একটা ইন্টারেক্টিভ ক্লাস করানো অত ঝামেলা নেই, কিন্তু ইউটিউবে পড়াতে গেলে আমাকে একটা আলাদা করে নোটস বানাতে হয়। মানে আমি তো এইখানে যেমন সামনে বই দেখে ইয়ে করে টাইম নিতে পারছি, ওখানে তো অত ইয়ে করলে আমার ভিডিওর লেন্থ বেড়ে যাবে, তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে। ওই জন্য আমাকে তখন মোটামুটি বলতে পারো পুরোটা রেডি করে নিতে হয় পুরোপুরি মাথার মধ্যে, আর একটা নোটস বানাতে হয়, সেটা ইয়ে করে আমি পরপর জিনিসগুলো বলতে পারি আলোচনা করে। তো এইটা ওই টাইমটা তো আমি দিতে পারবো না, ওই জন্য এখন ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, তোমাদেরও সুবিধা আমারও সুবিধা। আর কারো কোনো ডাউট? আজকে আর পড়ানোর কিছু নেই, আজকে হয়ে গেছে। এবারে যদি কারো কোনো থাকে বলে দাও, কারণ আজকে টাইমটা পাওয়া গেছে, রোজ তো আর পাওয়া যাবে না। যার যা ডাউট আছে বলে নাও, সব ক্লিয়ার হয়ে যাক। হ্যালো। হ্যাঁ অভিজিৎ, কিছু বলছো? আওয়াজ আসছে না। তাহলে লেফট করে যাব নাকি? কিছু মনে হচ্ছে বলার নেই আর কারো। লেফট করে যাও সবাই।